আজ ৭ বছর পর বাড়িতে পা রাখছে চৌধুরী বাড়ির বড় ছেলে রিহাত চৌধুরী। তাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য বাড়ি থেকে গিয়েছে বাবা এবং বড় চাচা। ছোট চাচা বিজনেসের কারণে সিলেট গিয়েছে। তাদের যৌথ ফ্যামিলি। রিহাত তার বাবার একমাত্র ছেলে। তার নিজের কোনো ভাই বোন নেই। তার বড় চাচার ২ মেয়ে এরিনা চৌধুরী আর তৃষা চৌধুরী। ছোট চাচার একটা ছেলে রাতুল চৌধুরী। রিহাদের বাবা সবার বড়, তাদের বাবা চাচাদের মাঝে। ভাইজান, আর কতক্ষণ লাগবে রিহাদের বেরোতে? প্লেন ল্যান্ড করেছে, অনেক সময় তো হলো, এখনো বাইরে আসতেছে না। ভেতরে কোনো সমস্যা হলো না তো? ভেতরে আবার কিসের সমস্যা হবে? একটু ওয়েট কর, চলে আসবে দেখবি। ভেতরে সব ফর্মালিটিস পূরণ করে তারপর আসতে একটু লেট হয়। রিহাদের বাবা এবং বড় চাচা কথা বলার মাঝখানে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতের মধ্যে ব্লেজার এবং তার পাশে একজনের হাতে ৩টা লাগেজ, আর রিহাদের হাতে শুধুমাত্র একটা লাগেজ। রিহাদ তার বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। প্লেন তো অনেকক্ষণ আগেই ল্যান্ড করেছে, তাহলে এয়ারপোর্টের ভেতর থেকে বের হতে এত টাইম লাগলো কেন? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? অনেক দূর থেকে এসেছি তো, 3টি দেশের 3টি এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়েছে এবং বাংলাদেশের সব কিছু চেক করে তারপর ওরা এখানে ছেড়েছে। আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, চল এখন বাড়িতে যাওয়া যাক। তারপর বাড়িতে গিয়ে না হয় বাকি কথা হবে। হ্যাঁ, ওই যে গাড়ি রাখা আছে, চল। এত দূর থেকে এসেছিস, অনেক ক্লান্ত মনে হয় তুই। চল যাওয়া যাক। আমার কাছে লাগেজটা দে, তুই অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, আমি নিয়ে যাচ্ছি। রিহাদ লাগেজটা অন্য পাশে নিয়ে নেয়। তারপর তার চাচাকে বলে, সমস্যা নেই চাচা, আপনি যান, আমি নিতে পারবো, আমার সমস্যা হবে না, এটুকুতে কিছু হবে না, আপনি আগান সামনে। রিহাদের বাবা শুধু ব্যাপারটা দেখে গেল, কোনো কিছু বলল না। উনি ভাবলেন লাগেজের মধ্যে কি এমন দামি জিনিস আছে যেটা রিহাদ তার চাচাকে ধরতে দিল না। এমন কি আছে লাগেজে? তারপর উনি আর কোনো কিছু না বলে সোজা সেখান থেকে গাড়িতে উঠে বসে পড়ে। বেশ কিছুক্ষণ সময় ড্রাইভিং করার পর তারা চলে আসে বাড়িতে। গাড়ি বাড়িতে ঢোকার সাথে সাথে হর্ন দেয়। সে গাড়ির শব্দ শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ এসে ঘরের দরজার সামনে হাজির হয়। রিহাদ যখন গাড়ি থেকে নেমে ঘরের দিকে আগাচ্ছিল, দরজার সামনে আসার পর দেখতে পায় তার মা, বড় চাচি এবং ছোট চাচি, তারা সকলে সেখানে দাঁড়িয়েছিল। রিহাদ কাছে যাওয়ার পর রিহাদের মা এসে জড়িয়ে ধরে, তারপর বলে, তুই এতদিন কি করে ছিলি বাবা আমাদেরকে ছেড়ে? আমাদেরও তো দম বন্ধ লাগছিল তোকে ছেড়ে। তুই এতটা বড় হয়ে গেলি যে আমাদেরকে ছেড়ে থাকতে শুরু করলি। আমাদের কথা কি তোর মনে পড়েনি একবারও? আমাদেরকে সামনাসামনি সরাসরি দেখতে একবার ইচ্ছে করলো না তোর এই 7 বছরে? মা, এখন তো আমি চলে এসেছি, এখন এইসব কি কথা বলতেছো তুমি? তুমিও না এমন করলে কিন্তু আমি আবার এখনই চলে যাব ইউএসএতে। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এখন আমাকে রুমে যেতে দাও। আমাদের রিহাত মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। তুই তো আমাদেরকে ভুলে বসেছিস, তাই না? আমাদেরকে দেখতে পাসনি এখনো। চাচি, তোমাদেরকে না দেখে কি করে থাকবো বলো? কেমন আছো তোমরা? দেখো, আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না মা, এইখান থেকেই তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। আসার পর থেকে এত কান্নাকাটি শুরু করেছে, কেন জিজ্ঞেস করে তো? যদি আরেকটু এমন করে তাহলে আমি কিন্তু ঘরে ঢুকবো না, আবার ইউএসএতে চলে যাব। আপা, এখন ওকে ছেড়ে দাও। ছেলেটা এত দূর থেকে জার্নি করে এসেছে, ওর শরীরটা অনেক ক্লান্ত মনে হচ্ছে। রিহাত, তুই উপরে যা, ফ্রেশ হয়ে গিয়ে রেস্ট কর। তোর ভাই বোন সকলেই স্কুল কলেজে ভার্সিটিতে রয়েছে। রিহাত, আমি তোর রুম পরিষ্কার করে রেখেছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি কিছু খাবার দিচ্ছি, তারপর খেয়ে ঘুমিয়ে নে একটু। এত দূর থেকে এসেছিস, নিশ্চয়ই অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড তুই। মা, এখন ছাড়ো, এত কান্নাকাটি করো না। আমি একেবারে চলে এসেছি, আর যাব না কোথাও। এখন থেকে সবসময় তোমার কাছে থাকবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি তোকে কোথাও যেতে দিলে তারপর তো যাবি।
আমি তোকে কোথাও যেতে দিব না, আর এই বাড়ি থেকে কোথাও যাবি না তুই। এই 7টা বছর আমার কি করে কেটেছে সেটা মাত্র আমিই জানি। এমন কোনো দিন নেই যেদিন তোর জন্য চোখের পানি পড়েনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আর তোমার চোখের পানি ফেলতে হবে না। আমি একেবারে চলে এসেছি। এখন চোখের সামনে দেখতে পাবে সব সময়। এখন তাহলে আমাকে উপরে যেতে দাও আমার রুমে। আমার রুমটা কি আগের মতোই আছে নাকি? রিহাদ এতটুকু বলার পর থামিয়ে দিয়ে রিহাদের মা বলে উঠল, তোর রুম আগে যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে। প্রত্যেক দিন আমি নিজের হাতে পরিষ্কার করতাম, সব সময় এই রুমের মধ্যে তালা লাগিয়ে রাখতাম পরিষ্কার করে করে। একটা জিনিসও নড়চড় করিনি। বিছানার চাদরটা পর্যন্ত আজ পর্যন্ত তুলিনি, কারণ বিছানার চাদরে তোর শরীরের গন্ধ ছিল। সেই জন্য আজও বিছানার চাদর একই চাদর রয়েছে। রিহাদের মায়ের কথা শুনে রিহাদ কি বলবে সে সত্যিই বুঝতে পারছে না। আসলে এখানে রিহাদের বলার মতন কোনো ভাষা নেই। সে বুঝতে পারছে সে সত্যি তার মাকে অনেক কষ্ট দিয়েছে এই কয়েকটা বছরে। কিন্তু 7 বছর আগে রিহাদ নিজেও কম কষ্টে দেশ ছেড়ে যায়নি। যদিও সে পড়াশোনার জন্য দেশ ছেড়েছিল সবাই জানে, কিন্তু একমাত্র সে নিজেই জানে সেই দিন সে কেন দেশ ছেড়ে চলে গিয়েছিল। আচ্ছা মা, ঠিক আছে। এখন থেকে তুমি যা বলবে আমি সেইভাবেই চলবো। এখন তাহলে তুমি তোমার চোখের পানি মোছো আর আমাকে উপরে যেতে দাও। খাবার নিয়ে এসো, তোমার হাতে খাবো। তারপর রিহাদ আর কোনো কিছু না বলে তার হাতের লাগেজটা নিয়ে এসে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে বেডের মধ্যে বসার সাথে সাথে রিহাদের মা খাবার নিয়ে আসে রিহাদের রুমে। রিহাদের পছন্দের ইলিশ ভাজা দিয়ে ভাত নিয়ে আসে। মা, তোমার হাতে খাইয়ে দাও, অনেক দিন হলো তোমার হাতের খাবার খাই না। আজকে পেট ভরে তোমার হাতের খাবার খাবো। ওইখানে কি বাঙালি খাবার খেতি নাকি আমেরিকান ফুড খেতি? তোমাকে না বলেছি বাঙালি খাবার এগুলো কে রান্না করবে? আমার দ্বারা তো এইসব একদম পসিবল না। সেই জন্য সবসময় খাবার বাইরে থেকে কিনে নিয়ে এসে খেয়েছি। কিন্তু আমি কিছু কিছু ডিশ পারি আমেরিকান, যেগুলো খুবই সহজ এবং অনেক মজার খাবার। সেগুলো তোমাদেরকে রান্না করে খাওয়াবো একদিন। আচ্ছা এখন বলো, বাইরের সকল ছানাপোনা এগুলো কোথায়? সবগুলো স্কুল, কলেজে, ভার্সিটিতে গিয়েছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। 4টা বেজে গিয়েছে। তৃষ্ণা আজকে ভার্সিটি থেকে একটু শপিংয়ে যাওয়ার কথা ওর একটা ফ্রেন্ডের সাথে। কালকে রাতে অনেকবার তোর বাবাকে বলেছে, কিন্তু উনি দিতে নারাজ একা একা শপিংয়ে যেতে। বলে বাড়ি থেকে কাউকে নিয়ে যেতে। তারপর আমি বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। তারপর মেয়েটা যে কি খুশি হয়েছে। তারপর আস্তে আস্তে রিহাদকে পুরোটা খাবার খাইয়ে রিহাদের মা খাবারের খালি প্লেটটা নিয়ে সেখান থেকে চলে যায় নিচে। রিহাদ আর কোনো কিছু না করে সোজা খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়ে। আমেরিকা থেকে 16 ঘন্টা জার্নি করে আসার পর অনেক ক্লান্ত লাগছে শরীরটা, সেজন্য আর কোনো কিছু না পড়ে ঘুমিয়ে পড়ে। রাত 9টার সময় তৃষা এসে ডেকে তোলে। রিহাদ ভাইয়া, ভাইয়া এই যে ওঠো তাড়াতাড়ি, বাবা ডাকতেছে। সকলে বসে আছে তোমার জন্য একসাথে খাবে বলে, বলেছে তোমার সাথে তাড়াতাড়ি নিচে আসার জন্য। রিহাদ ঘুম থেকে আস্তে আস্তে উঠে তৃষাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস? আর বাইরে থেকে কখন এসেছিস বাড়িতে? 4:20 চলে এসেছি বাড়িতে। আমি বাড়িতে এসেই দেখি মাত্র বড়মা তোমাকে খাইয়ে খাবার প্লেট নিয়ে নিচে গিয়েছে। তারপর বড়মাকে জিজ্ঞেস করার পর বড়মা বলল তুমি নাকি ঘুমাচ্ছ। তারপর আর আসেনি, ভেবেছি রাতে কথা বলবো একেবারে। তোর ভার্সিটি ছুটি হয় 3টায়, তাহলে এতক্ষণ তুই বাইরে কি করছিলি? তৃষা এবার আমতামতা করে বলে উঠল, আসলে ভাইয়া তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের সাথে মার্কেটে গিয়েছিলাম। মেয়ে ফ্রেন্ড, আমার কোনো ছেলে বন্ধু নেই সেটা তুমি জানো। আর কালকে মনে ছিল না তোমাকে বলার, তুমি দেশে আসবে সেটা জানতাম না। এভাবে হঠাৎ করে না বলে দেশে চলে আসবে যে, কাউকে কোনো কিছু জানাওনি। কেন, তোদেরকে না জানিয়ে আসার কারণে কি অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে তোদের? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে বল, চলে যাই। আরে না ভাইয়া, এসব কি বলতেছো তুমি? ক্ষতি হবে কেন? তুমি আসাতে আমরা অনেক খুশি হয়েছি ভাইয়া। আজকে লাস্ট, ফ্রেন্ডের সাথে একা ভার্সিটি থেকে শপিংয়ে গিয়েছিস। আজকের পর থেকে এই বায়না আর কখনো করবি না। শপিংয়ে যাওয়ার দরকার হলে আমাকে বলবি, বাবাকে বলবি, বাড়ির কাউকে নিয়ে যাবি, কিন্তু একা কখনো যাবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, আর কখনো এমন হবে না। আজ কি শেষ?
বাবা বড় আব্বু তোমাকে নিচে ডাকতেছে, বলেছে তাড়াতাড়ি যেতে। তুমি গেলে ওনারা খাবার খাওয়া শুরু করবে। সবাই টেবিলে বসে আছে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই যা, নিচে আমি আসতেছি। রিহাদের কথা শোনার পর তৃষা আর সেখানে না দাঁড়িয়ে সোজা চলে আসে রিহাদের রুম থেকে। তারপর নিচে এসে সকলকে বলে রিহাদ আসছে বলছে। বেশ কিছুক্ষণ সময় পর রিহাদ ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে নেমে আসে। রিহাদ কোনো কিছু না বলে তার বাবার পাশের চেয়ারটার মধ্যে বসে পড়ে। আসার পর থেকে এতক্ষণ পর্যন্ত কি ঘুমিয়েছিলে নাকি? যে বাবা, এতক্ষণ ঘুমিয়েছিলাম। আসলে 16 ঘন্টা জার্নি করে এসেছি তো, সেজন্য শরীরটা অনেক দুর্বল ছিল। শুয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। ভালো করেছিস, ঘুমিয়েছিস। এখন তাহলে খাবার খেয়ে নে। সবাই খাওয়া শুরু করতে যাবে, তখনই রিহাদের বাবা বলে উঠল, সবাইকে তো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এরিনা আর রাতুল কোথায়? ওরা কোথায়? ওরা কি করতেছে? ওদেরকে খাবার টেবিলে ডাকুনি কেন? এই না শরীরটা একটু দুর্বল, সেজন্য ও ঘুমাচ্ছে। আর রাতুল নাকি স্কুল থেকে এসে বিকেলবেলা খেয়েছে, খাবে না, সেজন্য সেও ঘুমাচ্ছে। আমি অনেকবার বলেছিলাম, কিন্তু সেই নাকি এখন খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বসে পড়ো ওই দিকে, পরে খাওয়ার দরকার নেই। রিহাদের বাবার কথা শুনে কেউ আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করে না। সকলে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। আসলে বাড়িতে রিহাদের বাবার কথার উপরে আর কেউ কোনো কিছু বলে না। রিহাদের বড় চাচা এবং ছোট চাচা ওনারা ওনার ভাইকে সব কিছু মানে। বড় ভাই যেটা বলবে সেটাই ওরা মানবে। যদি বলে পানিতে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দিতে, তারা দুই ভাই সেটাই করবে। আজকের দিনে দেখা যায় না এমন ফ্যামিলি। তারপর সকলের খাওয়া শেষে তারা দুই ভাই গিয়ে সোফায় বসলো। রিহাদ যখন খাওয়া শেষ করে উপরের দিকে যাচ্ছিল, তখন তার বাবা ডেকে বলল, রিহাদ কোথায় যাচ্ছ? এখানে এসো একটু, তোমার সাথে কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। রিহাদ আর কোনো কিছু না বলে সে তার বাবা এবং চাচার সামনে এসে দাঁড়ায়। তারপর রিহাদের বড় চাচা বলে উঠল বসার জন্য। রিহাদ দেরি না করে সেখানেই বসে পড়ে। রিহাদের বাবা বলে উঠলেন, এখন রুমে কি কি করবে? এতক্ষণ ঘুমিয়েছিলে, এখন কি আর ঘুম আসবে তোমার? আজকে তো আর মনে হয় ঘুম আসবে না। ওই সময় শরীর ক্লান্ত ছিল বলে ঘুম পেয়েছিল, কিন্তু এখন তো আর সম্ভব না। এখানে আমার মানিয়ে নিতে 2-3 দিন সময় লাগবে, কারণ এখন আমেরিকাতে মাত্র সকাল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে এইখানে কিসের জন্য ডেকেছি জানো তুমি? আপনি কি জন্য ডেকেছেন সেটা তো আমি জানি না, তবে আপনি বললে জানতে পারি। তোকে এখানে বলার জন্যই ডেকেছে। শোন ভাই কি বলে। রিহাদ চুপ করে তার বাবার মুখের দিকে তাকায়। রিহাদের বাবা রিহাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমাদের তো বয়স হচ্ছে তাই না? আমি তোমার বড় চাচা, তোমার ছোট চাচা। অনেক কষ্টে আজকে আমাদের এই বিজনেসটা এখানে এনে দাঁড় করিয়েছি। আশা করি তুমি আমাদের কষ্টটা বুঝবে। আমাদের তো বয়স হচ্ছে, আমরাও একসময় আর থাকবো না। সেজন্য বলতে চাচ্ছি, এখন থেকে তুমি অফিসে যাবে। রিহাদ কিছু বলতে যাবে, তার আগেই রিহাদকে থামিয়ে দিয়ে তার বাবা আবার বলে উঠলেন, হ্যাঁ, আমি জানি তোমার ইচ্ছা তুমি নিজে বিজনেস করবে, নিজের বিজনেস খুলবে একা, কিন্তু এখন এইসব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। তোমার বাবার বিজনেস আছে, সেহেতু তোমাকে আর এইসব বিজনেস চড়াতে হবে না। তুমি না হয় আমাদের ফ্যামিলি বিজনেসটা সামনে এগিয়ে নিয়ে যাও। আশা করি তুমি না করবে না আমাদের কথা। কিন্তু বাবা, আমারও তো কিছু ইচ্ছে আছে, কিছু স্বপ্ন আছে, তাই না? আমি তো আমার স্বপ্নটা পূরণ করতে চাই। আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। আর রিহাদ ভাইয়া যা বলেছে তা শোন। এটা বলে বড় চাচা রিহাদকে চোখ দিয়ে ইশারা করলো আর কোনো কিছু যেন না বলে। তারপর রিহাদ সেখানে আর কোনো কিছু বলেনি। তুমি হচ্ছে চৌধুরী বাড়ির বড় ছেলে, এখন যদি তুমি বিজনেসে না বসো তাহলে কে বসবে? ওরা তো এখন অনেকটা ছোট, মাত্র ক্লাস 6-এ পড়ে। ও এসবের কোনো কিছুই বুঝছে না। তোমার বাবার ফ্যামিলির এত বড় বিজনেস থাকতে তোমার কি দরকার আবার এইসবের মধ্যে যাওয়ার? ঠিক আছে বাবা, সমস্যা নেই। আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। আপনি যেহেতু চাচ্ছেন আমাকে আপনার বিজনেস দেখাশোনা করতে হবে, সেহেতু আমি নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদের বিজনেসে সাহায্য করব। এখন আপাতত আমাকে কয়েকটা দিন রেস্ট নিতে দিন, তারপর না হয় আমি অফিসে যাব। আমি এখন তোমাকে অফিসে বসার জন্য বলতেছি না। তুমি বাড়িতে এসেছো, কয়েকদিন ঘোরাঘুরি করো, রেস্ট নাও, তারপর ঠান্ডা মাথায় অফিসে যাও। এই সময়ের ভিতরে আমি তোমাকে কোনো রকম ফোর্স করব না। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছে রিহাদ। তুই এতদিন পর দেশে এসেছিস, দেশের আলো বাতাস সব কিছু গায়ে মাখ।
সব জায়গাতে ঘুরে বেড়া, সবার সাথে পরিচিত হ, পুরনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে তারপর না হয় রেস্ট করে একেবারে বিজনেসে ঢুকবে। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন রুমে যাচ্ছি। আপনাদের কি কারো কিছু বলার আছে? থাকলে বলতে পারেন, আমি শুনতেছি। এই কথাগুলো বলার জন্যই তোমাকে ডেকে এনেছিলাম, যেন পরবর্তীতে এটা নিয়ে সমস্যা না হয়। এখন যেহেতু তুমি বুঝতে পেরেছো, তাহলে আর কোনো কিছু বলার নেই। তাহলে তুমি রুমে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রুমে যাচ্ছি। এটা বলে রিহাদ সেখান থেকে উঠে সোজা তার রুমের দিকে চলে যায়। রুমে এসে কোনো কিছু না করে সোজা তার ল্যাপটপটা নিয়ে বসে কিছু ইমেল চেক করে নেয়। এভাবে ইমেল চেক করতে করতে রাত 1টা বেজে যায়। বেডসাইড টেবিলের দিকে তাকিয়ে দেখে যে বোতলে পানি থাকতো আগে, সে বোতলের জায়গায় নতুন বোতল রাখা। তার মানে বোতলটা চেঞ্জ করা হয়েছে। রিহাদ উঠে গিয়ে দেখলো বোতলটা খালি পড়ে আছে, পানি নেই বোতলে। তারপর সে পানির বোতলটা নিয়ে নিচে আসে। নিচে এসে বেসিন থেকে পানিটা নিয়ে যখনই উপরে উঠতে যাবে, ঠিক তখনই রান্নাঘরে আলো দেখতে পায়। রিহাদ মনে মনে ভাবে, এত রাতে কে বাড়িতে আসবে? আর বাড়িতে আসার তো কোনো সিস্টেম নেই। দারোয়ান কি তাহলে নেই বাসায়? এটা ভেবে রিহাদ আর কোনো কিছু না বলে সোজা আস্তে আস্তে হেঁটে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে হাতের কাছে একটা ছুরি পায়। সে ছুরিটা হাতে নিয়ে সে ছায়াটার কাছে যায়। একটু একটু আলো ছিল রান্নাঘরে, সেজন্য বোঝা যাচ্ছে না। ওই সময় ফ্রিজ খুলেছিল বলে ফ্রিজের মধ্যে যে লাইটটা থাকে, সেই লাইটের আলোটা বাইরে এসেছিল। তারপর আস্তে আস্তে অন্ধকারের মধ্যে যখনই গিয়ে মানুষটার গলায় ছুরি ধরে, তারপর আস্তে আস্তে রিহাদের দিকে ঘুরায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রিহাদ বুঝতে পারল এটা কোনো পুরুষ নয়, বরং এটা হচ্ছে একটা মেয়ে। তারপর মেয়েটার গলা থেকে ছুরিটা সরিয়ে নেয়। অন্ধকারে বোঝা যাচ্ছে না কোনো কিছুই। মেয়েটার চেহারাও স্পষ্ট আসছে না, মেয়েটাও ছেলেটার চেহারাটা দেখতে পাচ্ছে না। তারপর সেখান থেকে রিহাদ গিয়ে লাইটটা অন করে। লাইট অন করার পর রিহাদের হাতে ছুরি দেখে অ্যারিনা যখনই চিৎকার করতে যাবে, ঠিক তখনই রিহাদ এসে অ্যারিনার মুখ চেপে ধরে। হ্যাঁ স্টপ, চিৎকার করবেন একদম। এত রাতে রান্না করে কি করতেছো তুমি? আমি রান্নাঘরে কি করব না করব সেটা আপনাকে বলতে হবে? আর আপনি কে? এত রাতে আমাদের বাসায় কি করতেছেন হাতে ছুরি নিয়ে? আপনি নিশ্চয়ই ডাকাতি করতে এসেছেন আমাদের বাড়িতে। জাস্ট শাট আপ। নিজের বাড়িতে কেউ ডাকাতি করতে আসে? আর তুই এত রাতে এখানে কি করতেছিস? আমার খিদে পেয়েছিল, সেই জন্য খেতে এসেছি। ওয়েট ওয়েট, আপনি কি রিহাদ ভাই? তোর কি মনে হচ্ছে? রিহাদের কথাটা শোনার পর অ্যারিনা রিহাদের দিকে ভালো করে তাকায়। ব্ল্যাক ট্রাউজার, হোয়াইট টি শার্ট। ওয়াও, দেখতে দারুণ। চুলগুলো বেশ লম্বা লম্বা, দুধের মতো গায়ের রং। চেহারার মধ্যে বিদেশি বিদেশি একটা ছাপ স্পষ্ট বেশ ভেসে উঠেছে। এরিনা মনে মনে ভাবল, ইস, একটা মানুষ দেখতে এতটা সুন্দর কি করে হতে পারে? উফ, এই লোকটার কি কোনো দিক দিয়ে খুঁত নেই নাকি? হ্যাঁ, এত বছর পর আসার সময় হলো ওনার দেশে। ইস, কি সুন্দর দেখতে লোকটা। যে ওনার বউ হবে সে সত্যি অনেক লাকি। এই কোথায় হারিয়ে গেছিস তুই? তোকে জিজ্ঞেস করতেছি। আমাকে দেখে তোর ডাকাত মনে হয় নাকি? কথা বলিস না কেন? আনসার দে। রিহাদের ধমকে অ্যারিনার হুঁশ আসে। এতক্ষণ কী সব ভাবছিল সেগুলো মনে হতেই লজ্জায় তাকাতে পারে না। তারপর আবার মনে মনে ভাবল, এই না, তুই এসব কি ভাবতেছিস? উনি তোর চাচাতো ভাই, ওনাকে নিয়ে এসব ভাবতেছিস তুই? ছি ছি ছি, তোর কতটা অধপতন হয়েছে দেখ। এবার নিচের দিকে তাকা। শেষ পর্যন্ত কিনা ওই লোকটার উপর এইভাবে ক্রাশ খেলি, যে লোকটা কিনা তোকে 7 বছর আগে থাপ্পড় মেরেছিল। অ্যারিনার ভেতরের আরেক সত্তা বলে ওঠে, থাপ্পড় মেরেছি তো কি হয়েছে? তোর চাচাতো ভাই হয়, আপন ভাই নয়। তুই যা ইচ্ছা ভাবতে পারিস। তখন আবার রিহাদ ধমকে দেয়, এই আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? বারবার কোথায় হারিয়ে যাচ্ছিস? তোকে বলতেছি আমি, আমাকে দেখে কি তোর কাছে ডাকাত মনে হয়? আমি ডাকাতি করতে এসেছি এখানে, তাই না? আপনি ডাকাত হতে যাবেন কেন? আপনাকে দেখে ডাকাত মনে হয় না, কেউ বলবে না আপনি ডাকাত। তখন মুখ ফুসকে বলে ফেলেছি ভয় পেয়ে। আর কখনো এমন হবে না, সত্যি বলতেছি। এবার মতো মাফ করে দিন। রিহাদ সেখানে আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায় তার রুমে পানির বোতল নিয়ে। রিহাদের এমন আচরণে অ্যারিনা অনেকটা অপমান বোধ করে। তারপর অ্যারিনা সেখানে আর লেট না করে শুধু তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে আসে। সেখানের সকলের সাথে দেখা হয়। রিহাদের বাবা অ্যারিনাকে জিজ্ঞেস করলো, কালকে পরীক্ষা কেমন হয়েছে মামুনি? কালকে তুমি রাতে খেতে আসোনি, সেজন্য আর তোমার সাথে কথা হয়নি। কালকে কি অসুস্থ ছিলে?
অ্যারিনা তখন রিহাদকে দেখছিল আর মনে মনে ভাবছিল, এই লোকটা এত সেজেগুজে কোথায় যাচ্ছে সকালবেলা? এই লোকটা তো এমনিতেই সুন্দর, তার উপর আজকে আবার এমন সেজেগুজে কোথায় যাচ্ছে? অ্যারিনা আর কিছু ভাবতে পারল না। তার মধ্যেই রিহাদের বাবার প্রশ্ন শুনে রিহাদের বাবার দিকে তাকায়। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে বড় আব্বু। আসলে কালকে অনেক টায়ার্ড ছিলাম, সেই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। রাতে উঠে আবার খেয়েছিলাম তখন। ভালো হয়েছে খেয়ে নিয়েছো। রাতের বেলা রাতে কখনো না খেয়ে ঘুমোতে নেই। সবসময় রাতে অল্প কিছু হলেও খেয়ে ঘুমোতে হয়। এটা আমাদের বাবা দাদুরা শিখিয়েছে, তাই তোমাদেরকেও শিখতে হবে এই সব কিছু, বুঝেছো? অ্যারিনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়, তার মানে সে শিখবে। রিহাদের বাবা এবার রিহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে রিহাদ, কোথাও যাচ্ছিস নাকি? আজকে সকালবেলা এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? এতক্ষণ অ্যারিনার ভেতরে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু মুখে জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না রিহাদকে। এখন যেহেতু রিহাদের বাবা সে প্রশ্নটা করেছে, তখন উত্তরটা জানতে অ্যারিনার সুবিধা হবে। আসলে বাবা, আমি আমার পুরনো বন্ধুদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। ওদেরকে বলেছি একটা জায়গায় আসতে, তারপর সকলের সাথে একটু আড্ডা দেব। দুপুরের খাবার কিন্তু বাড়িতে এসে খাবি, বুঝেছিস? তোর ছোট চাচা আসতেছে আজকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এসে যেন তোকে বাড়িতে পায়। আর আমরা অফিসে চলে যাব, বাড়িতেই থাকিস কিন্তু। যেখানেই যাবি দুপুরের খাবার যেন সবাই একসাথে খেতে পারি, সেই টাইম মতো চলে আসবে। আচ্ছা ঠিক আছে চাচা, দুপুরে খাবার না হয় বাড়িতে এসে খাবো। এখন তাহলে আমি যাচ্ছি। রিহাদ উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই রিহাদের বাবা বলে উঠলেন, তুই তো তোদের আড্ডা দেওয়ার সেই জায়গাতেই যাবি, তাই না? সে জায়গাতে যেতে হলে তো এরিনার কলেজের সামনে দিয়ে যেতে হয়। তুই এরিনাকে সাথে করে নিয়ে যাওয়ার সময় না হয় ওর কলেজের সামনে নামিয়ে দিয়ে যাস। রিহাদ কোনো কিছু না বলে বাইরে হেঁটে যাচ্ছিল, তখন বলে উঠল, তোমার মেয়েকে তাড়াতাড়ি আসতে বলো, আমি তার জন্য বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আমার বন্ধুরা আমাকে ফোন দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। অ্যারিনা বলে উঠল রিহাদের কথা শুনে, আমার সব কিছু রেডি, ঠিকঠাক। আমি শুধু উপর থেকে ব্যাগটা আনতে যাচ্ছি। এক দৌড়ে যাব, এক দৌড়ে চলে আসব। এইটুকু লেট হবে না। আপনি শুধু একটু দাঁড়ান বাইরে। এটা বলে অ্যারিনা দৌড়ে উপরে যায়, আবার দৌড়ে নিচে নেমে আসে। অ্যারিনাকে এভাবে ধরতে দেখে রিহাদের বাবা বলে উঠল, এরিনা আসতে এত জোরে তোর দিলে তো পুরো ব্যথা হবে। সিঁড়ি দিয়ে কেউ এভাবে ওঠে? যদি এইখান থেকে পড়ে যাস তাহলে কি হবে বুঝতে পারিস? সাবধানে হাঁটাচলা করতে হয়, বুঝেছিস? আর রিহাদ ওকে ওর কলেজের ভেতরে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু তুই যাবি। আচ্ছা ঠিক আছে বাবা। রাতুল যাবে না? রাতুল কি চলে গিয়েছে? রাতুল তো আরো অনেক সকালে চলে যায়, ওর কোচিং আছে সেই জন্য। আজকে না যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। ও চেয়েছিল তোমার সাথে থাকতে, সেজন্য আমি বলেছি স্কুল থেকে এসে যেন তোমার সাথে থাকে। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আমি যাচ্ছি এখন। এটা বলে রিহাদ সেখান থেকে অ্যারিনাকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে গাড়ি না নিয়ে সোজা রাস্তায় এসে রিকশার জন্য দাঁড়ায়। এটা দেখে অ্যারিনা জিজ্ঞেস করে উঠল রিহাদকে, আপনি গাড়ি নিয়ে যাবেন না? শুনেছি আপনি নাকি গাড়ি ছাড়া চলাচল করেন না। তাহলে এখানে রাস্তায় দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছেন নাকি? হুম। রিহাদ অ্যারিনার কোনো কথার উত্তর দেয় না। সে চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে থাকে, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। সেটা যে কেউ দেখলে বলতে পারবে। বেশ কিছুক্ষণ সময় পর একটা খালি রিকশা পায়। সে রিকশাওয়ালাকে ডাক দেয়, এই যে মামা, এদিকে আসুন। রিকশাওয়ালা মামা এদিকে আসার পর অ্যারিনাকে রিহাদ বলে, রিক্সাতে কি তোর বেশি প্রবলেম হবে? যদি প্রবলেম হয় তাহলে গাড়ি দিয়ে যেতে পারিস, আমি এখন রিক্সা দিয়ে যাব। আর যদি রিক্সা দিয়ে যেতে পারিস তাহলে আমার সাথে যেতে পারবে। অ্যারিনার কোনো কথা না বলে সোজা গিয়ে রিকশায় চড়ে বসে এক্সাইটেড হয়ে। তারপর সেই রিকশার বাকি অংশটুকুতে রিহাদ উঠে বসে। রিহাদ রিকশাতে উঠে বসার পর রিকশাওয়ালা মামা গন্তব্যের দিকে আগাতে থাকে। বেশ অনেকটা সময় রিকশাওয়ালা মামা রিকশাটা এগিয়ে নিয়ে আসে অ্যারিনার কলেজের সামনে। কলেজের সামনে এসে রিকশাওয়ালা মামা থামার পর অ্যারিনা রিকশা থেকে নেমে দাঁড়ায়। অ্যারিনা রিহাদকে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন কখন? মানে কয়টার দিকে বাসায় যাবেন? এই দিক দিয়ে তো যাবেন বাসায় যাওয়ার সময়। কেন, আমি বাসে যেতে লেট হতে পারে, আবার না হতে পারে। তুই এটা জিজ্ঞেস করতেছিস কেন? আসলে 12টার সময় আমার কলেজ ছুটি হয়ে যাবে।
আজকে কলেজে কারা যেন আসবে কলেজের সম্বন্ধে মিটিং করার জন্য, সেজন্য আমাদের কলেজ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আর বাবা তো বলেছে আপনি কি দুপুরের লাঞ্চে বাড়িতে গিয়ে করার জন্য, মানে এই দিক দিয়ে তো আপনি 12টার সময় বাড়িতে যাবেন তাই না? যদি যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেন তাহলে ভালো হতো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় তোকে নিয়ে যাব এদিক দিয়ে। এখন যা, ভিতরে যা, বাইরে লেট করিস না। আর 12টার সময় যদি কলেজ ছুটি হয় তাহলে এখানে দাঁড়াস, এসে নিয়ে যাব। এটা বলার পর অ্যারিনা অনেকটা খুশি হয়েছে এখান থেকে চলে যায়। অ্যারিনাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত রিকশাতে বসে থেকে রিহাদ ওর দিকে তাকিয়ে থাকে। অ্যারিনা যাওয়ার সময় মাঝে মাঝে পেছনে 2-1 বার তাকিয়ে রিহাদকে কয়েকবার দেখে নিয়েছে। মামা আপনি এখন যেতে পারেন। রিকশাওয়ালা মামা আবারও সেই গন্তব্যের দিকে আগায়। রিহাদ রিকশাতে বসে একটা কল দেয় কাউকে। কিছুক্ষণ সময় পর রিং হওয়ার পর ফোন ওই পাশ থেকে ধরে। তারপর রিহাদ বলতে থাকে, আকাশ তুই কোথায় আছিস? তোকে আমি যেখানে লোকেশন দিয়েছিলাম সেখানে এসেছিস নাকি আসতেছিস? আমি সেখানে এসে দাঁড়িয়ে আছি, প্রায় 10 মিনিটের মতো হতে চললো। তুই কোথায়? তোর কোনো খোঁজ নেই কেন? দেখ তো কয়েকবার ফোন করেছি তোর নাম্বারে, আমার ফোনটা একবারও তুই তুলিসনি কেন? সাথে এরিনা ছিল, সেই জন্য তুলতে পারিনি। রিক্সা দিয়ে আসতেছি, ওকে কলেজের সামনে নামিয়ে দিয়ে তারপর আবার রিক্সায় আসতেছি তোর কাছে। একটু ওয়েট কর, বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিটের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। ওরা ওখানে বসে অপেক্ষা করতেছে, আমাকে ফোন দিচ্ছে বারবার। কখন আসবি তুই? ওদেরকে বলে দে খুব শীঘ্রই আসতেছি, খুব তাড়াতাড়ি আসতেছি, বেশিক্ষণ সময় লাগবে না। আর হ্যাঁ, তোকে যা যা বলেছি সব কিছু জেনেছিস? আমার সব কিছু জানার শেষ। এখন তুই তাড়াতাড়ি চলে আয় এখানে, তারপর কথা হবে। এখানে তুই না আসলে কথা বলা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখতেছি, আমি আসতেছি। এটা বলে রিহাদ ফোন কেটে পকেটে রাখে। ফোন কাটার 2 মিনিটের মাথার মধ্যে রিকশাওয়ালা মামা গন্তব্যে পৌঁছে দেয়। তারপর সেখান থেকে রিহাদ রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় আকাশ বসে আছে। রিহাদকে দেখে আকাশ এসে জড়িয়ে ধরে, তারপর বলে, অবশ্যই সে এতদিন পর দেখা হলো। তাহলে তাই এবার কতদিন থাকবি? একেবারে চলে এসেছি তো, আর যাব না, মাঝে মাঝে যাবো ঘুরতে, একেবারে না। এইখানে সব কিছু ফেলে রেখে ওইখানে সেটেল হওয়ার ইচ্ছে আমার কোনো কালে ছিল না, বুঝেছিস? তোদেরকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে এতগুলো বছর কেন দূরে থেকেছি সেগুলো অবশ্যই তোর না জানা নয়। এখন সব কিছু ঠিক করতে একেবারে এসেছি দেশে, বুঝেছিস? সব কিছু আমাকে যেভাবেই হোক ঠিক করতে হবে। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, আশা করি তোর ফ্যামিলি মেনে নেবে। আচ্ছা এখন দেখ তুই কোন বাইকটা নিবি? তারপর রিহাদ আকাশের কথা শুনে R15 ইয়ামাহা ব্র্যান্ডের সবগুলো বাইকের মধ্যে গিয়ে পছন্দ করে। R15M তারপর 6 লক্ষ টাকা দিয়ে সেই বাইকটা নিয়ে নেয়। বাইকটা কেনার পর ওই শোরুমের ম্যানেজারকে বলে, এখন তো 9:50 বাজতেছে, আমি আপনার কাছ থেকে বাইকটি এসে নিয়ে যাব 11:40-এ। ততক্ষণে আপনি বাইকের যাবতীয় কাজ সব সেরে ফেলেন। ঠিক আছে স্যার, আশা করি এর ভেতর আমরা কাজটা কমপ্লিট করে দিব আপনার। আপনি চাইলে এখনই আমাদের কাছ থেকে বাইকটা নিয়ে যেতে পারেন, একটু বসে। ওইখানে 1 ঘন্টার মতো কাজ আছে। সমস্যা নেই, আমরা এসে 11:40-এ বাইকটা নিয়ে যাব। এখন আমরা এক জায়গায় যাচ্ছি, একটু তাড়াহুড়ো তো সেই জন্য, নয়তো একেবারে বাইকটা নিয়ে যেতাম। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি যে সময় ইচ্ছা সেই সময় এসে নিতে পারবেন। আমরা এখনই বাইকের সার্ভিসিং করে দিচ্ছি। তারপর সেখান থেকে আকাশ এবং রিহাদ বেরিয়ে চলে যায় তাদের আড্ডাখানায়। এই জায়গাটার মধ্যে 15 বছর যাবৎ তারা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তাদের যখন 10 বছর বয়স ছিল তখন থেকে সবাই প্রাইমারি স্কুল ফাঁকি দিয়ে এখানে এসে বসে থাকতো, সকলেই মিলে আড্ডা দিত। আর অনেকের ফ্যামিলির মানুষ এসে ওদেরকে পিটিয়ে নিয়ে যেত। ওখানে যাওয়ার পর লিমন, আবির, সানি ওরা 3 বন্ধু গিয়ে দেখে বসে আছে। তারপর রিহাদ গিয়ে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস তোরা? রিহাদের কথা শুনে ওরা 3 বন্ধু উঠে দাঁড়িয়ে সবগুলো মিলে এসে রিহাদকে জড়িয়ে ধরলো। ওরা এভাবে এসে জড়িয়ে ধরাতে রিহাদ অনেকটা পিছিয়ে যায়। তারপর বলে উঠল রিহাদ, আরে বেটা আস্তে আস্তে, আমি তো পড়ে যাচ্ছি, কি শুরু করলি তোরা? স্যার এখন। তারপর সকলে মিলে আস্তে আস্তে ছাড়ে। তারপর ওদের সাথে বেশ কিছুক্ষণ সময় আড্ডা দেওয়ার পর যখন 11:30 বাজলো তখন আকাশ আর রিহাদ আবারও চলে আসে বাইকটা নেওয়ার জন্য। শোরুম পৌঁছাতে পৌঁছাতে 11:40 বেজে যায়। তারপর সেখান থেকে বাইকটা নিয়ে রিহাদ চলে আসে আরিনার কলেজের সামনে।
আরিনার কলেজের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওদের কলেজ ছুটি হয়, আর বাইকের শোরুমের সামনে থেকে আকাশ একটা রিক্সা নিয়ে চলে যায় ওর বাসায়। আকাশ জানে রিয়া যে বাইকে সর্বপ্রথম তার প্রেয়সীকে বসাবে, তার আগে আর অন্য কাউকে বসাবে না। এটা আকাশ আরও 7-8 বছর আগেই জানতো। তাই তো সে আর কোনো কথা না বলে ওখান থেকেই রিক্সা নিয়ে চলে যায় তার বাসায়। কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণের মধ্যে আরিনা চলে আসে কলেজের গেটে। গেটের কাছে এসে দেখতে পায় একটা নতুন বাইকের মধ্যে বসে আছে রিহাদ। তারপর এক পা করে রিহাদের সামনে এসে জিজ্ঞেস করলো আরিনা, আপনি কি ওই বাইক কিনেছেন নাকি? হ্যাঁ কিনেছি, একটু আগে কিনে নিয়ে এসেছি আসার সময়। এখন কথা না বলে তাড়াতাড়ি উঠ, তোকে নিয়ে বাসায় যেতে হবে। আপনি জানেন না আমাদের বাসায় এসব পছন্দ করে না। বাবা চাচা ওরা বাইক একদম পছন্দ করে না। আজকে তো বাড়িতে একটা গন্ডগোল পাকাবেন আপনি। বড় আব্বু কখনো এইসব পছন্দই করে না। ছোটবেলা থেকে শুনে আসছি ছোট চাচা নাকি বাইক কিনতে অনেক কান্না করেছিল বাড়িতে, কিন্তু বড় আব্বু নাকি বাইক কিনতেই দেয়নি। ওরা কি বললো আর না বললো সেগুলো আমার কোনো যায় আসে না। তুই এখন কথা না বলে তাড়াতাড়ি উঠ, বস। বাড়ি থেকে যা বলার বলিস, এখন এটা রাস্তা। আরিনা আর কোনো কিছু না বলে সোজা বাইকে উঠে বসে। রিহাদ বাইক স্টার্ট দেওয়ার পরও আরিনা ওর কাঁধে হাত রাখে না। তারপর রিহাদ ওকে বলল, কিরে পরে মরার ইচ্ছে নাকি তোর খুব? যদি মরার ইচ্ছে থাকে তাহলে আরও অনেক উপায় আছে। আমার ভাইকে ওটা শুধু তুই মরতে চাস না? তুই যদি আমার বাইকে থেকে পড়ে যাস তাহলে আমার বাইক চালানো বন্ধ হয়ে যেত। আমাকে তোর বর আব্বু জেলেও দিতে পারে। তাই এখন কথা না বলে চুপচাপ আমার কাঁধ ধরে বস। তখনই আরিনা আর কোনো কথা না বলে চুপচাপ রিহাদের কাজের মধ্যে হাত রেখে আরও কাছাকাছি এসে বসে। তখনই রিহাদের মুখের মধ্যে একটা মুচকি হাসি দেখা যায়, যেটা আরিনা দেখতে পায় না। আরিনার কলেজের সামনে থেকে সোজা এক টানে চলে আসে তাদের বাসার সামনে। চৌধুরী বাড়ির দরজার সামনে যখন বাইকটা পার্ক করে তখন বাইকের আওয়াজে বাড়ির সকলে আস্তে আস্তে আসে। সবাই আসার পর রিহাদের মা এসে বলল, রিহাদ তুই কি বাইক কিনেছিস এইটা? দেখো বড় মা, তোমার ছেলে গিয়ে বাইক কিনে নিয়ে এসেছে। এখন বড় আব্বু না জানি কি করে বাড়িতে। আমি এটা বলাতে আমাকে বলতেছে আমি যেন এই বিষয় নিয়ে কোনো কথা না বলি। উনি সব কিছু বুঝে নেবে। রিহাদ তুই তো জানতি তোর বাবা চাচারা ওরা কেউই বাইক পছন্দ করে না। তোকে তো বলেছিলাম তোর ছোট চাচা একবার বাইক কেনার কথা বলেছিল, তারপর তোর আব্বু তোর চাচাকে কি মার দিয়েছিল সে সব কিছুই তোর অজানা নয়। তারপরও তুই কেন এই বাইকটা কিনে আনলি? আহ মা, যার মৃত্যু যেভাবে লেখা আছে তার মৃত্যু সেভাবেই হবে, এটা কেউ ধরে রাখতে পারবে না, বুঝেছ? আমি এ বাইক আমার সেই মতো চালাবো, এটা নিয়ে তোমার টেনশন করো না। আর বাবাকে আমি সামনে নেব, এটা নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। এটা বলে রিহাদ সেখানে বাইকটা রেখে চলে যায় তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও গোসল করে নেয়। ঠিক 1:40 রাতুল আসে রিহাদের রুমে। কেমন আছো ভাইয়া? তুমি তো এখানে এসে আমার সাথে একবারও দেখা করলে না। শুনেছি তুমি নাকি বাইক কিনেছো। ভাইয়া বাইকে আমাকে নিয়ে ঘুরিয়ে আনবে? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, বাইক তো কিনেছি, তোমার বড় আব্বু ছোট আব্বু ওদের কথার বাইরে গিয়ে। এখন দেখো ওরা আমাকে কিভাবে মারে। তুমি যদি মার খেতে চাও তাহলে আমার বাইকে উঠে বসো, আর যদি মার খেতে না চাও তাহলে আমার বাইকে উঠতে এসো না। না ভাইয়া, বড় আব্বু যে রাগে, আমি বড় আব্বুর হাতের মার খেতে চাই না। ভাইয়া তুমি আমার জন্য বিদেশ থেকে আসার সময় চকলেট আইসক্রিম নিয়ে আসোনি? ভাইয়া আইসক্রিম তো আনতে পারেনি, কিন্তু চকলেট এনেছি অনেকগুলো, যেগুলো তোমাদের খুব পছন্দের খাবার। তাহলে ভাইয়া আমাকে দাওনি কেন এখনো? নাকি সবগুলো আপুদেরকে দিয়ে দিয়েছো? আরে না ভাইয়া, কাউকে দেয়নি। তোমার সাথে দেখা হয়নি বলে আমি একটা চকলেটও কাউকে দেইনি। তাহলে আমাকে এখন দাও, আমি খেতে খেতে যাই। এখন না ভাই, এখন খাবার খাওয়ার সময়। দুপুরের লাঞ্চ সেরে তারপর খাবে চকলেট, আর চকলেটের ব্যাগ নিচে রয়েছে সেজন্য উপরে আনেনি। আরে ভাইয়া তুমি খাবারের কথা বলে আমাকে মনে করিয়ে দিয়েছো। আমি তো ভুলে গিয়েছিলাম বড় আব্বু আমাকে উপরে পাঠিয়েছে, সবাই খাবার টেবিলে বসে আছে তোমার জন্য। তুমি গেলে খাবার শুরু করবে খাওয়া। বড় আব্বু আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি এখানে এসে তোমার সাথে গল্প করতেছি। এখন গেলে বড় আব্বু নিশ্চিত আমাকে বকা দিবে। ভাইয়া তাড়াতাড়ি এসো নিচে, আর আমাকে বকার হাত থেকে বাঁচাও। রাতুলের কথা শুনে রিহাদ কিছুটা হেসে তারপর রাতুলের কাঁধে হাত রেখে বলল, আরে ভাইয়া আমি থাকতে তোমাকে কেউ বকা দিতে পারবে না, বুঝেছো? আর বড় আব্বুকে যতটা রাগী বাবু, সে কিন্তু ততটা রাগে নয়। উনি তোমাদের সবাইকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে তোমাদেরকে, তাই বকা দেয় তোমাদের ভালোর জন্য। এখন তাহলে চলো নিচে যাই, তোমাকে গিয়ে
বকার হাত থেকে বাঁচাই। আচ্ছা, তোমাকে যদি আমি বকার হাত থেকে বাঁচাই তাহলে তুমি আমাকে কি দিবে? তুমি যেটা বলো আমি সেটাই দিব। এখন তাড়াতাড়ি চলো ভাইয়া। বড় আব্বুকে আমি অনেক ভয় পাই। বড় আব্বু অনেক রাগী। বাবা বলেছে বড় আব্বু যেটা বলবে সেটাই করতে। আর বাবাও বলেছে তোমাকে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য। তোমার বাবা চলে এসেছে সিলেট থেকে? হ্যাঁ বাবা কিছুক্ষণ আগে এসেছে। বাবা এসে গোসল করে তারপর সবার সাথে খেতে টেবিলে বসেছে। বাবা আসার পর বড় আব্বু আমাকে পাঠিয়েছে, তোমাকে যেন ডেকে নিয়েছে। আর আমি এখানে এসে সবকিছু ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তাড়াতাড়ি নিচে যাই, নয়তো তুমি আবার তোমার বড় আব্বুর বকা খাবে। তারপর তারা দুই ভাই কথা বলতে বলতে নিচে চলে আসে। নিচে এসে দেখতে পায় সকলে খাবার টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছে। এই চৌধুরী বাড়ির একটা নিয়ম, পরিবারের একটা মানুষকেও ছাড়া ওরা খেতে বসে না। সবাই একসাথে হলে তারপর খাওয়া শুরু করে ওনারা। শুধু বাড়ির মহিলাদের ক্ষেত্রে আলাদা, ওনারা 3 জন খাবার শেষে খায়। ওদেরকে অনেকবার বলেছে রিহাদের বাবা সবার সাথে যেন বসে খেয়ে ফেলে, কিন্তু ওনাদের এক কথা, ওনারা সবার খাবার শেষ হলে তারপর ওরা 3 জন খাবে। তাই এখন আর কেউ কোনো কিছু বলে না ওদেরকে এটা নিয়ে। রিহাদ এবং রাতুল ওরা নিচে আসার পর রাতুলের বাবা রিহাদকে জিজ্ঞেস করলো, কেমন আছিস রিহাদ? এতদিন পর তাহলে অবশেষে আমাদের বাংলাদেশে চলে আসলি। আমি তো ভেবেছিলাম 7 বছর গিয়ে আরো 7 বছর চলে যাবে, তারপরও বাংলাদেশে আসবি না। আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা, তুমি কেমন আছো? তুমি এখন আমার সাথে মজা নিতে শুরু করেছো তাই না? আমার জায়গায় থাকলে তুমি একই কাজ করতে, বুঝেছো? পড়াশোনার চাপে দেশে আর আসতে পারিনি, এখন তোমরা এটা নিয়ে শুধু আমার সাথে মজা করতেছো, কারো সমস্যা নেই? আরে বোকা, তোর সাথে মজা নিতে যাব কেন? বোকার মতো কথা বলিস। এখন চুপচাপ খেতে বস। এখানে সকলে বসে আছে। ছোট চাচার কথা শুনে রিহাদ এবং রাতুল ওরা দুজনে টেবিলে বসতে গেলে তখনই রিহাদের বাবা বলে উঠলেন রিহাদকে, রিহাদ তুমি নাকি বাইক কিনেছো শুনলাম ফ্যামিলির কাছে, আর বাড়ির সামনে বাইক দেখলাম একটা। জি বাবা, আপনি সত্যি কথাই শুনেছেন। আর যে বাইক দেখে এসেছেন সেটা আমি কিনে এনেছি কিছুক্ষণ হবে। তুমি কার কাছে জিজ্ঞেস করে এই বাড়িতে বাইক কিনে এনেছো? তুমি এই বাড়ির নিয়ম আইন সম্পর্কে জানতে না? তারপরে তুমি সব কিছু জেনেও কেন তুমি বাইক আনলে? এই বাড়িতে বাইক চালানো সকলের জন্য নিষিদ্ধ। বাবা আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, যেটা আপনার সাথে হয়েছে সেটা আমার সাথে চালাতে সাথে হবে তার কি গ্যারান্টি আছে? শুনুন, আপনি এই বয়সে থাকতে অ্যাক্সিডেন্ট করেছিলেন বলে সবাই যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তো আর বাইক বিক্রি করতে পারবে না বাইকের কোম্পানিগুলো। আমাদেরকে যদি সব কাজের আগে এইভাবে ভয় পেতে হয় তাহলে কোনো কিছুই তো হবে না। রিহাদ ভাইয়া আসলে এটা পছন্দ করে না বাইক চালানো। ছোট অনেকবার বলেছিল বাইকের জন্য, কান্না করেছিল, কিন্তু ওকে বাইক কিনে দেওয়া হয়নি। ভাইয়া অনেক ভয় পায় বাইক চালানো। ভাইয়ার খুব বাজে অবস্থা হয়েছিল একবার এই বাইক অ্যাক্সিডেন্টে। তারপর থেকে আর আমাদের ফ্যামিলিতে বাইক কেনা চালানো এইসব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তোর দাদা ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর বাইক কেটে কুচি কুচি করে আগুন ধরিয়ে দিয়েছিল। বড় চাচা, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি আমার সেই মতো বাইক চালাবো, কোনো কিছুই হবে না, আপনারা দেখে নিয়েন। তোমার কত বড় স্পর্ধা, তুমি একটা বেয়াদব হয়ে গিয়েছো। দেশের বাইরে থাকতে তোমাকে এত করে বলার পরও তুমি সবার মুখে মুখে উত্তর দিচ্ছ কেন? আমাদের বাড়িতে এতগুলো গাড়ি থাকতে, 4 চাকার গাড়ি থাকতে তুমি কেন গিয়ে 2 চাকার গাড়ি কিনে আনবে? অ্যান্সার মি। দরকার পড়লে তুমি গাড়ি কিনতে আরেকটা, কিন্তু বাইক কেন কিনতে গেলে তুমি? বাবা আপনাদের 4 চাকা পছন্দ, কিন্তু আমার 4 চাকা পছন্দ নয়, সেজন্য আমি 2 চাকা নিয়ে এসেছি। আর আমার যখন নিজের সামর্থ্য হবে 4 চাকা কেনার, তখন নিজের টাকা দিয়ে কিনবো। এখন আমার 2 চাকার কেনার সামর্থ্য হয়েছে, সেজন্য আমি এখন আপাতত 2 চাকা কিনেছি। ছোট চাচা রিহাদকে চোখ দিয়ে ইশারা করে চুপচাপ যেন খেয়ে নেয়। তারপর রিহাদ আর কোনো কিছু না বলে সে নিজেও চুপচাপ খেয়ে উঠে চলে যায় সেখান থেকে। রিহাদের খাবার খাওয়ার সময় রিহাদের বাবা অনেক চেঁচামেচি করে এই বাইকের জন্য, কিন্তু তখন রিহাদ একটা কথাও বলে না, একটা উত্তরও দেয় না। সে নিজের মতো করে খাবার শেষ করে সেখান থেকে উঠে চলে যায়। দেখেছো, তোমার ছেলেকে এতগুলো কথা বললাম, কিন্তু আমার একটা কথাও কানে নিল না। আমি এতক্ষণ কাকে কি শোনালাম? তুমি তোমার ছেলেকে বুঝিও যেন বাইক বিক্রি করে দেয় বা বাইক অন্য কোথাও রেখে দেয়, বাইক যেন চালানো না হয়। আমি এতটুকুই বলে দিলাম। এটা বলে রিহাদের বাবা সেখান থেকে খাবার শেষ করে উঠে চলে যায়। আর সেখানে বসে তৃষা এবং রাতুল, অ্যারিনা সব কিছু দেখতে থাকে, কিন্তু কারোর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এসব কিছু দেখে অ্যারিনা মনে মনে বলল,
এটা শরীরে কি গন্ডারে চামড়া নাকি? বড় আব্বু এতগুলো কথা বলল কিন্তু কোনো উত্তর করলো না, কোনো কথা শুনলো না, চুপচাপ খেয়ে উঠে চলে গেল। মানুষ এমন হয় কি করে সেটাই তো বুঝি না। রিহাত সেখান থেকে উঠে চলে যায়, বাহিরে বাইক নিয়ে চলে যায় বাড়ির বাইরে। সেখানে গিয়ে আকাশকে কল করে। হ্যালো আকাশ, ওই ছেলেটাকে ধরে এনেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি, আমাদের কাছেই আছে। তুই কোথায় আসিস? তোর বাড়ির কাছে নিয়ে যাব নাকি তুই আসবি এখানে? তোরা থাক সেখানে, আমি আসতেছি, এসে এটার ব্যবস্থা করতেছি। তোরা কোথাও যাবে না সেখান থেকে। এটা বলে রিহাদ আর কোনো কিছু না বলে ফোন কেটে পকেটে রেখে বাইকের গতি ৮০-তে তোলে চলে যায় আকাশের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কালো মাস্ক পরানো। তারপরে রিহাদ সেই ছেলেটার কাছে গিয়ে বলল, তোকে আগেও 2বার ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু তুই সেটা কথাটা শুনিসনি। এখন বল তোর সাথে কি করা যায়। তুই যদি বলিস তোকে ছেড়ে দিতে, এইবারের মতো ক্ষমা করে দিতে, কিন্তু আমি সেটা করতে পারবো না। তাই যা বলবি বুঝে শুনে তারপর বলবি। এখন বল কি করতে পারি তোর সাথে। ভাই, এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এই ভুল করব না, আর কখনো এই রিনার দিকে তাকিয়ে দেখব না। রিহাদ কোনো কথা না বলে ওই ছেলেটার নাক মুখ বরাবর 4-5টা ঘুষি মেরে দেয় একাধারে। তারপর ছেলেটার মুখের গাল ফেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে রিহাদ বলে উঠল, শোন, তুই যদি ওকে ফোনে কিছু না বলে আমাকে কয়েকটা ঘুষি মেরে দিতি কিংবা আমাকে আদা মরা করে দিতি, তারপরেও আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু এখন তোকে ছাড়া আমার পক্ষে সম্ভব না, কারণ তুই আমার পরিচয়ে হাত দিয়েছিস। তোকে আগেও 2বার ওয়ার্নিং করেছিলাম যেন এই বিপদে না আসিস, তারপরে তুই আমার ওয়ার্নিংটা শুনলি না। এখন বোঝাবো তোকে। এটা বলে রিহাদ আর কিছু করতে যাবে, তার আগেই আকাশ এসে দৌড়ে ওকে ঝাঁপটে ধরে। আর সানি এসে ওই ছেলেটাকে সেখান থেকে চেয়ারের বাঁধন খুলে নিয়ে যায়। রিহাদ ওদের থেকে ছোটার চেষ্টা করে বলল, তোরা আমাকে ছাড়, ওই কুত্তার বাচ্চাকে আমি মেরে ফেলবো। ও আমার এরিনের দিকে হাত বাড়িয়েছে, ওর এই হাত আমি কেটে ফেলে দিব। ওকে আমি আগেও 2বার ওয়ার্নিং দিয়েছিলাম যেন ও এমন না করে, তারপরে ও আমার কথা শুনেনি। রিয়াদ, শান্ত হ, মাথা ঠান্ডা রাখ। আর মারলে ছেলেটা মরে যাবে, তারপর আরও অন্য সমস্যা হয়ে যাবে। এখন যেই ডোজ দিয়েছি খেয়েছে, ছেলেটা আর মনে হয় ওর আশেপাশে আসবে না কোনো দিন। সানি ছেলেটাকে বাহিরে 2-1টা লোকের কাছে দিয়ে তারপর আবারও ভেতরে আসে। তারপর রিহাদকে বলতে থাকে, আজকে যে মাইর খেয়েছে মনে হয় না আর কোনো দিন ওর দিকে তাকিয়ে দেখবে। আর যদি কখনো এ সাহস করে, পরের বার জানে মেরে ফেলবো। এখন তুই মাথা ঠান্ডা কর। এটা কে? আর কখনো আমার সামনে আসতে দিস না। এটা যদি পরের বার আমার সামনে পড়ে তাহলে সত্যি সত্যি আমি এটাকে জানে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন চল গিয়ে আড্ডা দিই। এই ছেলে আর কখনো তোর সামনে পড়বে না, কথা দিচ্ছি। তারপর ওরা 3 বন্ধু সেখান থেকে সোজা চলে যায় তারা যেখানে আড্ডা দেয় সেখানে। তারা 3 বন্ধু মিলে আড্ডা দিয়ে রাত 9টার সময় বাড়িতে পৌঁছায়। রিহাদ বাড়িতে পৌঁছে দেখে সকলে বসে আছে। রিহাদ বাড়িতে যাওয়ার পর রিহাদের বাবা বলে উঠল, কোথা থেকে এসেছো? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তোমার হাতে প্যান্ডিস লেগেছে কেন? তোমার হাতে কি হয়েছে যার জন্য প্যান্ডিস করতে হয়েছে? তেমন কিছু না, একটু কেটে গিয়েছি শুধু। কি করে কেটে গিয়েছে যার জন্য ব্যান্ডেজ লেগেছে? বেশি কেটে গিয়েছে নাকি? হাত কাটার কথা শুনে রিহাদের মা দৌড়ে আসে রিহাদের কাছে, কিন্তু রিহাদের মা সেখানে যাওয়ার আগেই রিহাদের বাবা বলে ওঠে, দাঁড়াও, ওখানে যাবে না। তোমার ছেলের হাত এমনি এমনি কাটেনি। তোমার ছেলে এক ছেলেকে মেরে আত্মহত্যা করে হসপিটালে পাঠিয়েছে। ওই ছেলের শরীরে মারার কারণে তোমার ছেলের হাত কেটে গিয়েছে, সেজন্য হাতের মধ্যে ব্যান্ডেজ লেগেছে। রিহাদের বাবার কথা শুনে সকলেই রিহাদের দিকে তাকায়। তারপর রিহাদের বাবার দিক থেকে চোখ ফিরিয়ে আবার রিহাদের দিকে তাকায়। বাড়িতে আসতে না আসতে এসব মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে ওই ছেলে। যেসব জিনিস থেকে বাবারা সকলে দূরে ছিল সেই সব কিছুতে এই ছেলে জড়িত কেন? শেষে কিনা এরকম একটা ছেলের উপরে গিয়ে ক্রাশ খেয়ে বসলাম। কিরে রিহাদ, কাকে মেরে এসেছিস? সেইভাবে নিজের হাত নষ্ট করেছিস? আর কিসের জন্য মেরেছিস ছেলেটাকে? শুনেছিলাম ভাইয়ার কাছে একটা লোক নালিশ করতেছে, কিন্তু সেই ছেলেটা যে তুই সেটা বুঝতে পারিনি। ওই ছেলেটাকে কেন মেরেছিস? শুনলাম অনেক বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে। ওকে মারার কারণ পার্সোনাল বিষয়ে ও আমার
পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছিল, সেই জন্য ওকে মেরেছি। ওই ছেলেটাকে কি তুই আগে থেকেই চিনতি? শুনলাম ওই ছেলেটার বাড়ি নাকি এরিনার কলেজের দিকে। তাহলে তুই কি করে চিনবি ওই ছেলেটাকে? বা ওই ছেলেটাই বা তোকে কি করে চিনবে? এত কিছু না বলে ওকে জিজ্ঞেস করে ওর এমন কি পার্সোনাল বিষয় ছেলে ইন্টারফেয়ার করেছে যার জন্য ওই ছেলেটাকে নাক মুখ সব থেতলে দিয়েছে এইভাবে। কোনো মানুষ কি এভাবে মারে না, একটা পশুকেও মানুষ এভাবে মারে না। ওই ছেলেটাকে যেভাবে মেরেছে ও। তুমি তো বলতেছো কোনো মানুষ কীভাবে মারে না, এমন কি কোনো পশু কেউ এভাবে মারে না, তাই না? তাহলে ও এমন কিছু করেছে যার জন্য আমাকে এইভাবে মারতে বাধ্য হতে হয়েছে। এবার বুঝে নাও তুমি ও আমার কোন দিকে হাত বাড়িয়েছে। আশা করি সে বুঝটা তোমার হয়েছে। আমার সাথে অবুঝের মতো কথা বলবে না তুমি। শুনেছো তোমার ছেলের কথা? 7 বছর বাইরে থেকে একটা বেয়াদব হয়ে এসেছে। 7 বছর আগেও তো বাড়িতে থাকতে কারোর কথা শুনতো না, এখন তো আরও শোনে না। এটাকে বলো আমার সামনে থেকে এক্ষুনি সরে যেতে। আমি জানি না তোমার কাছে এই বিচারটা কে দিয়েছে কিংবা এই নালিশটি কে জানিয়েছে। যে জানিয়েছে থাকুক না কেন, তার ছেলেকে কেন মেরেছি, ওই ছেলেকে কেন মেরেছি তার কারণ তুমি জানতে চাওনি কেন? তুমি জানতে চেয়েছো তাদের ছেলেকে কেন মেরেছি আমি? ওদের কাছে জানতে চাওনি, এসে আমাকে জিজ্ঞেস করতেছো আমি কেন মেরেছি। রিহাত, কি হয়েছে আমাদেরকে খুলে বল। খুলে না বললে আমরা বুঝবো কি করে বিষয়টা কি হয়েছে। আর বড় ভাই, তুমি একটু মাথা ঠান্ডা করো। আগে শুনি আমরা রিহাত কি করেছে, কেন করেছে ওই ছেলেকে। রিহাত বাবা, তুই বল কি হয়েছে, আমরা শুনি। তোমরা যেহেতু এতটুকু জানতে পেরেছো, আশা করি বাকিটুকু জানতে পারবে। আমি না বললেও জানতে পারবে। তোমার ভাইকে জিজ্ঞেস করো। আমি এখন যাচ্ছি উপরে। এটা বলে রিহাদ আর সেখানে না দাঁড়িয়ে সোজা উপরে চলে যায়। রিহাদ উপরে চলে যাওয়ার পরেই রিহাদের বাবা সেই লোকটাকে ফোন করে, যে লোকটা রিহাদের নামে নালিশ করেছিল। বেশ কিছুক্ষণ সময় কথা বলার পর জানতে পারে রিহাদ কেন মেরেছিল ওই ছেলেটাকে। রিহাদের ব্যাপারে ফোনে কথা বলা শেষ হলে উনি ফোন কেটে পকেটে রেখে দেয় পাঞ্জাবির। তখন আরিনার বাবা কি জিজ্ঞেস করলো, ভাইজান কি হয়েছে আমাদেরকে বলুন একটু। কি জানতে পারলেন কেন মেরেছে রিহাদ ওদেরকে? রিহাদের বাবা কোনো কিছু না বলে আরিনার কাছে যায়। আরিনার কাছে যাওয়ার পর সকলে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। রিহাদের বাবা অ্যারিনার কাছে গিয়ে আরিনাকে জিজ্ঞেস করলো, মামনি, তোমার কলেজের সামনে কি জিহাদ নামের কেউ তোমাকে ডিস্টার্ব করতো? রিহাদের বড় চাচা এবং ছোট চাচা হঠাৎই কথা শুনে অনেকটা অবাক হয়, কারণ এখানে রিহাদকে নিয়ে প্রশ্ন চলছিল, অ্যারিনা এর মাঝে কোথা থেকে আসলো। রিহাদের ছোট চাচা কিছু বলতে যাবে, কিন্তু তা হবার আগেই রিহাদের বড় চাচা হাত দিয়ে ইশারা করে, যেন এখানে কোনো কিছু না বলে বড় ভাই সব কিছু দেখছে। রিহাদের বাবার কথা শুনে আরিনা অনেকটা অবাক হয়ে তারপর রিহাদের বাবাকে জিজ্ঞেস করে, হ্যাঁ বড় আব্বু, বেশ কিছুদিন যাবৎ ডিস্টার্ব করতেছিল ছেলেটা, কিন্তু আমি সেই ছেলেটার নাম জানি না। জিহাদ কি না হলেও হতে পারে, তার নাম জিহাদ। কিন্তু এই কথাটা আপনি কি করে জানলেন? ওই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে মামনি? এই কথাটা কি আমাদেরকে বলা দরকার ছিল না? আমাদেরকে না বলতে, অন্তত তোমার মাকে কিংবা তোমার বড় আম্মুকে বলতে এই বিষয়টা। আমি কিন্তু তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি। আসলে বড় আব্বু, আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো, আমি কথা বলতাম না ওই ছেলেটার সাথে। ভেবেছিলাম হয়তো আর কিছু বলবো না। সরি বড় আব্বু, আর হবে না এমন। এখন থেকে যা কিছুই হবে সব কিছু আপনাকে এসে বলবো। কিন্তু বড় আব্বু, এসব কিছু আপনি কি করে জানলেন? আমি তো কাউকে জানাইনি। এতক্ষণে আরিনার বাবা মুখ খুলে বলে উঠলেন তার বড় ভাইকে, ঠিকই তো ভাইয়া, এরিনা তো আমাদেরকে কোনো কিছু বলেনি, তাহলে আপনি কি করে জানলেন? আর ফোনে এতক্ষণ কি কথা হয়ে বলেছিল রিহাদের ব্যাপারে? আমরা তো রিহাদকে নিয়ে কথা বলতেছিলাম, মাঝখানে আবার এরিনা চলে আসলো কোথা থেকে? ওই ছেলেটাকে কিভাবে মেরেছে জানিস? কি করে মেরেছে ওই ছেলেকে, আর কেনই বা মারলো? ওই ছেলেটার মুখের মধ্যে খুশিয়ে দিতে দিতে ছেলেটার মুখের সবগুলো দাঁত ফেলে দিয়েছে, আর বাকি যে কয়টা দাঁত আছে মুখের মধ্যে সেই কয়টা দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ডাক্তার নাকি বলতেছে এখন আর স্পষ্টভাবে কথা বলতে পারবে না, দাঁত নেই, সেই জন্য ছেলেটার নাক ভেঙে ফেলেছে, ঠোঁট পাঙ্গির মতো ফাটিয়ে দিয়েছে। শুধুমাত্র ছেলেটার অপরাধ ছিল এরিনাকে প্রপোজ করেছিল আর রাস্তায় ডিস্টার্ব করেছিল। রিহাদের বাবার কথা শুনে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। শুধু অবাক নয়, অবাকের চরম পর্যায়ে উঠে যায়। রিহাদের ছোট চাচা বলে উঠল তখনই, কি বলছো ভাইয়া তুমি এইসব?
রিহাদ এইভাবে মেরেছে একটা ছেলেকে? আমরা কেন জানি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও কোনো কিছু করার নেই, এটাই সত্যি। এরেনার জন্য ওই ছেলেকে এভাবে মেরেছে। রিহাদের বাবার কথা শুনে আরিনা অনেকটা ভয় পায় এবং ভাবতে থাকে, ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছে, রাস্তায় ডিস্টার্ব করেছে বলে ওই ছেলেকে এভাবে মেরেছে উনি। কিন্তু কেন? উনি তো আমার সাথে ঠিক করে কথাও বলে না। তাহলে উনি কি আমায় পছন্দ করেন, সেই জন্য এই ছেলেকে মেরেছে? আরে না, আমিও নাকি পাগলের মতো ভাবতেছি। উনি কত স্মার্ট, সুন্দর, আর আমি সেখানে কিছুই না। তাহলে কেন উনি আমার জন্য ওই ছেলেটাকে এভাবে মেরেছে? আরিনা যখন এগুলো ভাবছিল তখনই আরিনার বাবা বলে উঠল, ভাইয়া, রিহাদ কিন্তু রিহাদের কথা রেখেছে। এখন কিন্তু তোমার কথা রাখার পালা। আমি জানি না তোমার মনে কি চলতেছে, কিন্তু এই কাহিনীর পর আমি 100% বলতেছি, রিহাদ ওর কথা থেকে এক চুল পরিমাণও নড়বে না। তুমি জানো রিহাদ কতটা শান্ত স্বভাবের ছেলে। ওর দ্বারা যেহেতু এই কাজ করা সম্ভব হয়েছে, তাহলে ফিউচারে ওকে ঘাটানো উচিত হবে না। হ্যাঁ ভাইয়া, এখন তো সে বড় হয়েছে, তাই না? এমনকি ওর বিয়ের বয়সও হয়েছে। তাই ও যেহেতু ওর পুরো কথা রেখেছে, তাই আমি আর দেরি না করে ওদের বিয়েটা দিয়ে দাও। ছোট চাচার মুখে বিয়ের কথা শুনে আরিনার বুকটা কেঁপে ওঠে। তাহলে কি রিহাদ অন্য কাউকে ভালোবাসে, সেই জন্য সে বিয়ে করতে চাইছে? এটা ভেবে আরিনার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। তাও কেউ দেখতে পাচ্ছে না। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেখানে আর না দাঁড়িয়ে সোজা তার রুমে চলে আসে। রুমে এসে কান্না করতে করতে বিছানায় শুয়ে পড়ে। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে করতে বলে উঠল, কেন আপনি আমাকে ভালোবাসেন না? আমি কি দেখতে এতটাই খারাপ ছিলাম যে আমাকে একটু ভালোবাসা যেত না, আগলে রাখা যেত না? আপনি তো অন্য কাউকে ঠিকই ভালোবেসেছেন, অন্য কাউকে ভালোবাসবেন, ঠিক আছে, কেন আমার মনের মধ্যে এতটা জায়গা করে নিয়েছেন? কেন ওই 2 দিনে আমাকে বাধ্য করলেন আপনাকে ভালোবাসতে? উত্তর দিতে পারবেন আমার প্রশ্নে? আপনি হয়তো কখনো জানতেও পারবেন না যে এই এরিনা নামক এই হতভাগী আপনাকে ভালোবেসেছিল। আমি বাঁচতে পারবো না আপনাকে অন্য কারোর সাথে দেখে। আপনাকে অন্য কারোর সাথে দেখার আগে আমার যেন মৃত্যু ঘটে। এসব বলতে বলতে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে আরিনা। আর ওইদিকে নিচে রিহাদের বাবা কোনো কিছু না বলে তার রুমে চলে যায়। ওদের 3 ভাইয়ের কথা শুনে রিহাদের মা ওদের কাছে এসে বলল, তোমরা 3 জন আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ, সত্যি করে বলে ফেলো। আমি বেশি প্রশ্ন করতে চাই না তোমাদেরকে, সেই জন্য কথা না বাড়িয়ে কিছু লুকাচ্ছ আমাদের কাছ থেকে, সেটা জানতে চাচ্ছি। বড় চাচা আর ছোট চাচা ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, তারপর আবারও নর্মাল হয়। তারপর বড় চাচা বলে উঠলেন, তেমন কিছু না ভাবে, এই আর কি একটু কোম্পানির বিষয়ে, এগুলো আপনাদের না জানলেও চলবে। ভাইয়া ভালো করে জানে এই বিষয়গুলো নিয়ে। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমি তোমার ভাইয়ের কাছ থেকে জানতে চাইনি। তাই কথা না বাড়িয়ে সোজা বলে ফেলো। ভাই, তোমরা আমার কাছ থেকে কি লুকাচ্ছ সেটা আমি জানতে চাচ্ছি, দয়া করে বলে ফেলো। ভাইজান, একসময় না একসময় ভাবি ওরা জানতেই পারবে, তাই এখনই বলে দিন ওদেরকে। এখন তো সব কিছু ওরা জানবে, হয়তো আজ নয়তো কাল ওরা জানবেই। তাদেরকে টেনশনে না রেখে বলে দেওয়াই ভালো, আমি মনে করি। ভাইয়া যদি পরে আবার রাগ করে এসব নিয়ে ভাবিদেরকে বলেছি, সেই জন্য পরে তো পুরো রাগ ছাড়বে আমার উপর, তুই তো বেঁচে যাবি। ভাইয়া, ভাবিরা অপেক্ষা করতেছে। ভাবিরা এতটাই অপেক্ষা করতেছে, তারা না করে বলে ফেলো কি বলবে। ওদেরও হয়তো টেনশন হচ্ছে এই বিষয়টা নিয়ে, তাই আর দেরি না করে বললে ফেলাই উত্তম। রিহাদের ছোট চাচার কথা শুনে রিহাদের বড় চাচা বলে উঠলেন, তোমাদের মনে আছে আজ থেকে 8 বছর আগে একদিন বড় ভাইয়া রিহাদকে মেরেছিল, রিহাদ এরিনাকে মেরেছিল বলে? হ্যাঁ, মনে আছে আমাদের। সেই দিন তোর ভাই অনেক মেরেছিল রিহাদকে, কিন্তু ওইটার সাথে এইটার কি? কথা না ঘুরিয়ে তাড়াতাড়ি বলে ফেল। ওই দিন বড় ভাই রিহাদকে মারার পর জিজ্ঞেস করেছিল, অতীত, তুই এরিনাকে মারলি কেন? শুধু শুধু এতগুলো থাপ্পড় কেন দিলি? এরিনা তোর সমান ছিল, এই ছোট্ট মেয়েটাকে কেন মেরেছিস? তুই উত্তর দে। এটা বলে রিহাদের বাবা যখন আরেকটা থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই রিহাদের ছোট চাচা এসে রিহাদকে বাঁচিয়ে নিল। তারপর রিহাদ বলল, রিনা, অন্য ছেলেদের সাথে খেলতে গিয়েছিলি কেন? ক্লাসের মধ্যে বসে ও আরেকটা ছেলেকে খাইয়ে দিয়েছিল, সেজন্য মেরেছে ওকে।
বাবা এবং রিহাদের দুই চাচা অনেকটা অবাক হয় রিহাদের এই কথা শুনে। রিহাদের ছোট চাচা বলে উঠল, এটা তো নর্মাল বিষয়, ওরা একসাথে পড়ে বন্ধু, সেই জন্য খাইয়ে দিয়েছে। তার জন্য তুই এইভাবে মারবি ওকে? ও তো ছোট, সেজন্যই বোঝেনি একটা বন্ধু আরেকটা বন্ধুকে খাইয়ে দিতে পারে, এটা তেমন কোনো বিষয় নয়। এটা তোমাদের কাছে অনেক ছোট বেশি হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ও আমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর কোনো বাইরের ছেলের সাথে মিশবে না, ও শুধু আমার সাথে মিশবে। সেই দিনের 18 বছরের রিহাদের কথা শুনে রিহাদের বাবা এবং দুই চাচারা অনেক অবাক হয়েছিল। রিহাদের বাবা কিছুটা আন্দাজ করতে পেরে রিহাদকে সরাসরি প্রশ্ন করে বসে, তুই কি কোনোভাবে এরিনাকে ভালোবাসিস বা পছন্দ করিস? রিহাদের বাবার কথা শুনে তার দুই চাচা অনেক অবাক হয়। তারপর ওরা দুজনেও রিহাদের বাবার মতো রিহাদের দিকে তাকায় রিহাদ কি বলবে সেটা শোনার জন্য। ওদেরকে অবাক করে দিয়ে রিহাদ বলে উঠল, ভালোবাসা বা পছন্দ কি জিনিস সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি ওকে আমার লাগবে, সারা জীবনের জন্য লাগবে। ওকে ছাড়া আমার কখনো চলবে না। অন্য কোনো ছেলের সাথে কথা বলুক, এগুলো আমার একদম পছন্দ না। ওর যত ইচ্ছে বায়না সব আমার কাছে এসে বলবে, অন্য কোনো ছেলের কাছে নয়। সেদিনের 18 বছরের রিহাদের কথা শুনে তার বাবা এবং চাচারা অবাকই হয়েছিল। তারপর রিহাদের বাবা অনেকই বড় একটা ডিসিশন নিয়ে নেয়, সব কিছু ভেবে চিনতে। তারপর রিহাদের বাবা বলে উঠলেন, তোর ওকে চাই তাই না? আমি ওকে তোর হাতে তুলে দিব, বাট আমার একটা শর্ত আছে। রিহাদের বাবার কথা শুনে তার দুই চাচারা অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। তারপর রিহাদের বাবার কথার পরিপ্রেক্ষিতে রিহাদ বলে উঠল, তুমি যে শর্ত দিবে সেই শর্ত আমি মানতে রাজি আছি। এখন বলো তুমি কি শর্ত দিবে আমাকে? তুই বাকি পড়াশোনাটা এইখান থেকে নয়, দেশের বাইরে থেকে, আমেরিকা থেকে শেষ করবি। তোর বয়স যখন 25+ হবে তখন আমি আমার কথা রাখবো। এর ভেতরে তুই আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবি না। রিহাদ তার বাবার কথা শুনে কিছুক্ষণ তার বাবার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। কিছুক্ষণ সময় যাবার পর তার বাবার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, কথা দিচ্ছ ওকে আমার হাতে তুলে দিবে তাই তো? রিহাদের কথা শুনে ওরা তিনজনই অবাক হয়। রিহাদের বাবা ভেবেছিল রিহাদ এই শর্তে রাজি হবে না, সে তার বাবার সাথে ঝামেলা করবে। কারণ রিহাদ তার বাবা মাকে ছাড়া কখনো থাকতে পারে না। যেখানেই যায় না কেন রাত হলে বাড়িতে ফিরতে হয় ওকে, নয়তো সে কোথাও থাকতে পারে না। রিহাদের বাবা ভেবে চিন্তে উত্তর দিলেন, হ্যাঁ কথা দিচ্ছি, ওকে তোর হাতে তুলে দিব, কিন্তু আমি তোকে যে শর্তটা দিয়েছি সেই শর্তটা মানার পর, তার আগে নয়। কিন্তু এই 7 বছরের ভেতরে তুই কখনো আর পাড়া দিতে পারবি না বাংলাদেশের মাটিতে। এখন কি তুই আমার শর্তে রাজি? ওকে ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আজকে থেকে আমি আমার আমানতটুকু তোমার কাছে দিয়ে যাচ্ছি, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ফ্লাইটের ব্যবস্থা করো, আমি চলে যাব। ওখানে যাওয়ার পর এই 7 বছরের ভেতরে তুই কখনো এরিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি আমি শুনেছি তোর সাথে এরিনার কোনো যোগাযোগ রয়েছে বা তুই যোগাযোগ করার চেষ্টা করেছিস, তাহলে আমি কিন্তু এরিনার বয়স দেখব না, আমি সাথে সাথে ওকে বিয়ে দিয়ে দিব। সেটা তুই খুব ভালো করেই জানিস। তুই আমার কথা রাখবি, তাহলে আমি তোর কথা রাখবো। তুই আমার কথা না শুনলে আমি তোর কথা রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রত্যেকটা কথা শুনলাম, কিন্তু তুমি এটা মাথায় ঢুকিয়ে নাও, আমি 7 বছর পর দেশে ফিরে যদি আমার আমানতটুকু আমি বুঝে না পাই, তাহলে এই বাড়িতে মনে করো চৌধুরী বাড়িতে আগুন জ্বলবে। সেটা তুমি খুব ভালো করে জানো। শুধু আমি একা পড়ব না, পুরো চৌধুরী বাড়ি পড়বে। এমন এক ভয়ানক কথা বলে রিহাদ সেখান থেকে চলে যায়। এতক্ষণ তারা 3 ভাই মিলে তার বড় ভাইয়ের ডেস্কে ছিল। রিহাদকে ফোন করে অফিসে এনেছিল তার ছোট চাচা, এই বিষয়ে জিজ্ঞেস করার জন্য কেন এরিনা কি মেরেছিল। কিন্তু এখানে আসার পর তার বড় ভাই ডেকে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে 3টা থাপ্পড় মেরেছিল রিহাদের গালে। রিহাদ চলে যাবার পর রিহাদের বড় চাচা বলে উঠল, ভাইয়া এতক্ষণ তোমাদের দুজনের মাঝে কি কথা হলো সব আমার মাথার ওপর দিয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি রিহাদ এরিনাকে পছন্দ করে বসবে, এবং এত ছোট এরিনাকে। তুমি যে কি বলো না ভাইয়া, এরিনা হয়তো ছোট, কিন্তু রিহাদ কিন্তু তার 18 বছর, তাই ওদের একটা পারফেক্ট জুটি হবে। কিন্তু আমি ভাবতেছি অন্য কিছু। ভাইয়া হঠাৎ করে রিহাদকে বাইরে পাঠানোর বুদ্ধি কোথা থেকে পেল? তাই তো ভাইয়া, তুমি এটা কেন করলে ওর সাথে? ওকে কেন বাড়ির বাইরে পাঠাতে চাচ্ছ তুমি, তাও আমেরিকাতে?
রিহাদের বড় চাচা এবং ছোট চাচার কথা শুনে রিহাদের বাবা বলে উঠল, ওর যে বয়সটা, এই বয়সটা হচ্ছে কি আবেগের বয়স। এই বয়সে মানুষ অনেক কিছু করে, যার জন্য পরবর্তীতে তাকে পস্তাতে হয়। রিহাদেরও হয়তো সেরকম কোনো কিছু হচ্ছে, যার কারণে তারপর তাকে পস্তাতে হবে, কিংবা এরিনাকে পস্তাতে হবে। ওদের দুজনের কাউকে যেন পস্তাতে না হয়, সেজন্য আমি ওদের দুজনকে আলাদা করতেছি। 7 বছর পর ফেরার পর দেখবি রিহাদ আর তখন এরিনাকে মনে ধরবে না। তখন ওই বিদেশি মেয়েদের সাথে ওঠা বসা হয়ে যাবে, তখন আর ওকে মনে ধরবে না। আমার ধারণা এটা বলতেছে। কিন্তু ভাইয়া, তুমি যেটা বলতেছো আমার সেটা মনে হচ্ছে না। তুমি খেয়াল করেছো রিহাদের কথা বলার স্টাইল? তুমি এক কথার মানুষ সেটা আমরা জানি, কিন্তু রিহাদ কেমন সেটা তুমিও খুব ভালো করে জানো। রিহাদ যেটা বলে সেটাই করে ছাড়ে, এটা তুমিও খুব ভালো করে জানো। যদি তোমার কথা সঠিক না হয় তাহলে কি করবে? রিহাদের শেষের কথাটা শুনেছিলে? ও কিন্তু বলে গিয়েছিল ও একা ফিরবে না, চৌধুরী বাড়ি সহ পড়বে। পোড়ানোর ক্ষমতা কিন্তু রাখে রিহাদ। ছোট ভাইজান যে কথাগুলো বললো, এখন সে কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না বড় ভাইজান। আমারও একই কথা মনে হচ্ছে। 7 বছর কেন, 10 বছর পরেও যদি ফিরে আসে রিহাদ, তখনও হয়তো সে তার এক কথাতেই থাকবে। কারণ রিহাদও এক কথার মানুষ, সেটা আপনিও খুব ভালো করেই জানেন। ফিউচারে কি করতে চাইছেন ভাইজান? যা কিছুই করেন না কেন আপনার উপরে আমাদের বিশ্বাস আছে, আর আপনার ডিসিশন মানেই আমাদের কোনো আমত নেই। আপনি যা বলবেন তাই হবে। পরেরটা পরে চিন্তা করে দেখা যাবে। এখন যেটা করতে বলেছি সেটাই করতে হবে। এখন ওকে ইমিডিয়েটলি আমেরিকা পাঠানোর ব্যবস্থা কর। 15 দিন সময়, 15 দিন সময়ের ভেতরে ওকে আমেরিকা পাঠাবি, নয়তো ওর ডিসিশন আবার কখন ঘুরে যায় কিছুই বলা যায় না। সেদিনের মতন এতটুকু পর্যন্তই ছিল। ঠিক 15 দিনের মাথায় রিহাদকে পাঠিয়ে দেওয়া হয় আমেরিকাতে। এই 7 বছর পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ ছিল না অ্যারিনার, কিন্তু সবসময় অ্যারিনার খোঁজ খবর রেখে গিয়েছিল রিহাদ। সবসময় নিজের প্রেয়সীর কথা মনে করে চোখের পানি ফেলত। এভাবেই কেটেছিল তার সাথে 7-8টা বছর। এই 7 বছর পড়াশোনার পাশাপাশি সে নিজেকেও প্রতিষ্ঠিত করেছে, যেটা ওর ফ্যামিলির কেউ জানে না। বর্তমান রিহাদের বড় চাচার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা তার মা এবং চাচিরা চোখের পানি মুছে। আমার ছেলেটা কাউকে ভালোবেসে নিজেকে পরিবারের কাছ থেকে এতটা দূরে সরিয়ে রাখবে আমি কখনো কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম আমার ছেলের জীবনে কেমন মেয়ে না জানি আসে, কিন্তু আমার ছেলে যে একদম ডায়মন্ড বেছে নিয়েছে সেটা তো আমি কখনো ভাবতেও পারিনি। আমার ছেলেটাও কাউকে এইভাবে ভালোবাসতে পারে সেটা আমার কখনো জানা ছিল না। তোমরা ওদের দুজনকে মেনে নাও বা না নাও, আমি কিন্তু সব সময় রিহাদের পক্ষেই থাকবো। কারণ রিহাদকে আমার ছেলের মতোই দেখে এসেছি। কখনো ওকে আমার ছেলে ব্যতীত অন্য কিছু ভাবিনি। ওকে আমি যতটুকু চিনেছি, ওর কাছে এরিনা ভালো থাকবে। রিহাদের মতো কেউ পারবে না এরিনাকে এতটা ভালো রাখতে। তোমরা চাও বা না চাও, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিব, যদি রিহাদ চায়। ভাবি, তুমিও না কি সব বলো। আমরা এই বিষয়ে না করব কেন? শুধু বড় ভাই একটু কেমন জানি করতেছে। আমরা বুঝতেছি বড় ভাইও রাজি, কিন্তু এখন এমন করে কেন করতেছে সেটা বুঝতে পারছি না আমরা। এখন ঘুরে ফিরে দেখবে ওরা দুজন ঠিকই এক হবে, কিন্তু এখন একটু বড় ভাইয়া এমন করতেছে। তোমরা কি করো? তুমি একটু বুঝিয়ে বলতে পারো না ভাইয়াকে, ওদের দুজনকে এভাবে কষ্ট না দিতে? তুমি ছোট ভাইয়া দুজনে মিলে ওদেরকে এক করে দেওয়ার কথা বড় ভাইয়াকে বলতে পারো না? তোমার কি মনে হয় আমরা না বলে থাকি? দেখলে না একটু আগে ছোট ভাইয়া কি বললো? বড় ভাইয়ার একটাই কথা, পরেরটা পরে দেখা যাবে। উনি বর্তমান নিয়ে পড়ে আছে, বর্তমান শেষ হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। আমি আজকে রাতেই ওনাকে সব কিছু বুঝিয়ে বলবো, যেন খুব শীঘ্রই ওদের দুজনকে এক করে দেয়। আমার আর এসব কিছু ভালো লাগছে না। আমার ছেলেটা এত বছর ধরে ছিল শুধু এই একটা কারণে। আমরা কত কি বলেছি। আপা, দরকার হয় আমিও তোমার সাথে ভাইয়ের কাছে বলবো, এটা যেন ওদেরকে এক করে দেয়। আমি মেয়ের মা, ঠিক আছে, কিন্তু তার আগে আমি ওর চাচি হই। চাচি হয়ে তো বলতে পারবো ওর বিয়ের কথা, তাই না?
না, এখন তোমরা ভাইয়াকে কোনো কিছু বলো না, কয়েকটা দিন যাক, দেখি আগে রিহাদের বিষয়টা। আমি আগে দেখি যে রিহাদ কি করতে চাইছে, তারপরে ডিসিশন নেওয়া যাবে কি করা চায় না করা চায়। আমার মনে হয় ভাইয়া রিহাদের মতিগতি বোঝার চেষ্টা করতেছে, সেই জন্য হয়তো এখনও কোনো বিষয় নিয়ে এগোচ্ছে না। আমার ধারণা এটাই বলতে চায়, না হলে এটা ছাড়া আর কোনো কারণ নেই। হ্যাঁ, ছোট ভাইয়ের কথার মধ্যে যুক্তি আছে। বড় ভাইয়া যে কাজটা করবে সেই কাজটা 100% করে করতে হবে, না হলে ওনার পছন্দ হয় না। আমারও তাই মনে হচ্ছে। মনে হয় ভাইয়া বোঝার চেষ্টা করতেছে যে রিহাদ কি এখনো এরিনাকে চায় আগের মতো নাকি চায় না। তারপর ওরা আর কোনো কিছু না বলে যার যার মতো সেখান থেকে সবাই রুমে চলে যায়। এতক্ষণ ওদের সব কথাগুলো উপরে দাঁড়িয়ে থেকে শোনাচ্ছে তৃষা। সবগুলো কথা শোনার পর সে বুঝতে পারলো এবং মনে মনে বলতে লাগলো, হেরিনা বোন, সত্যি তুই অনেক লাকি, কারণ তোর লাইফে রিহাদ ভাইয়ের মতো একজনকে পেতে যাচ্ছিস, যে কিনা তোকে সেই ছোটোবেলা থেকেই আগলে রেখেছে, ভালোবাসে এসেছে এবং তোকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য নিজের পরিবার ছেড়েছে, নিজের দেশ ছেড়েছে, নিজের বাড়ি ছেড়েছে। এটা বলতে বলতে তৃষা ওদের রুমে চলে যায়। গিয়ে দেখে আরিনা ঘুমাচ্ছে। ওদের বাড়িতে আরও অনেক রুম আছে, কিন্তু ওই রুমগুলো রেখেও তৃষা এবং অ্যারিনা ওরা দুই বোন এক রুমে থাকে, কারণ ওরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। তারপর তৃষা এসে অ্যারিনার পাশে শুয়ে পড়ে। অ্যারিনার ঘুম ভেঙে যায় সকাল সকাল। তারপর সে আর বসে না থেকে, শুয়ে না থেকে সেখান থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজটা আদায় করে নেয়। নামাজের শেষ মোনাজাতে বসে সে কান্না করতে করতে বলে, আমি ওকে চেয়েছিলাম আমার লাইফে হালালভাবে, কিন্তু উনি তো আমাকে চায়নি, উনি চেয়েছে অন্য কাউকে। খুব বেশি ক্ষতি হয়েছে তো আল্লাহ, যদি উনি আমার হয়ে আসতেন। আমি তো ওনাকে বেশি দিন হয়নি, মাত্র 2 দিন হয়েছিল ওনার মায়া পড়েছি। তাহলে কেন এমন লাগতেছে? শুধুমাত্র ওনার বিয়ের কথা শুনে চোখের সামনে আমি ওনার বিয়ে দেখতে পারবো না। আল্লাহ, আমাকে তুমি তুলে নাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও। অ্যারিনার কান্নামাখা কণ্ঠ শুনে তৃষার ঘুম ভেঙে যায়। তারপর সেও শুয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে অ্যারিনার নামাজ শেষ হয়ে গিয়েছে। তারপর সে অ্যারিনার কাছে গিয়ে অ্যারিনার হাত ধরে ওদের ঘরের যে বারান্দাটা আছে সে বারান্দার মধ্যে গিয়ে বসে, দুই বোন চেয়ারে। আপু, আমাকে এখানে নিয়ে আসছিস কেন? বস এখানে, সকালবেলার হাওয়াগুলো অনেক ভালো লাগবে শরীরে। আর ওই সময় কান্না করতেছিলি কেন? আর কান্না করে কি বলতেছিলি? অ্যারিনা কিছু বলতে যাবে তার আগেই নিচে চোখ যায়। দেখতে পায় তাদের বাগানের মধ্যে রিহাদ ব্যায়াম করছে। এটা দেখে অ্যারিনা সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু সে যাবার আগেই তৃষার হাত ধরে ফেলে। তারপর আবারও আগের মতো অ্যারিনাকে চেয়ারের মধ্যে বসিয়ে বলল, বস, এখান থেকে এক চুলো যাবি না এখান থেকে। তোর সমস্যা কি জানিস? তুই কারোরই পুরো কথা শোনার ধৈর্য রাখিস না। কাউকে পুরো কথাটা বলার সুযোগ দিবি তো? কারো একটা পুরো কথা শোনার ধৈর্য রাখ। এখন আমার কথার উত্তর দে আমাকে। ঘরে বসে কান্না করতেছিলি কেন? কাকে ভালোবাসিস আর কে তোকে ভালোবাসে না? ভুল শুনেছিস, আমি কাউকে ভালোবাসি না। কাকে ভালোবাসবো? আর আমি কাউকে ভালোবাসলে সেটা তুই জানতিস না? ভুল, আমি জানি না, তুই আমাকে জানাসনি, কারণ তুই আমাকে নিজের বোন মানিস না। আর যদি মানতি তাহলে এখনো না করতি না, আমার সামনে অস্বীকার করতি না। সত্যিটা আমাকে জানাতে, আমাকে বলতে। অ্যারিনা কোনো কথা না বলে মাটির নিচে তাকিয়ে আবারও কান্না করতে থাকে। অ্যারিনার এই অবস্থা দেখে তৃষা বলে উঠল, মাত্র 2 দিনে তোর এই অবস্থা? আর একটা মানুষ 8 বছর ধরে কি করে নিজেকে সামনে আসছে সেটা একবারও জানার চেষ্টা করেছিস? আর তোরই বা কী দোষ? তুই তো কোনো কিছুই জানিস না, এখনো জানতিস না। কালকে রাত্রে যদি আমি ওসব কিছু দাঁড়িয়ে না শুনতাম, তাহলে এখন হয়তো তোর নিজেরও শোনা হতো না। তৃষার কথা শুনে অ্যারিনা এবার মাথা তুলে তৃষার দিকে তাকায়। তারপর অ্যারিনা বলে, তুই বুঝতে পেরেছিস? তাহলে তাই তো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি জানিস। এই 2টা দিনে আমার এমন অবস্থা হয়েছে যে আমি ওনাকে ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারছি না। আর যখন আমি নিচে শুনেছি যে উনি বিয়ে করতে চায়, তারপরে শব্দ দুটো শোনার আর শক্তি আমার নিজের ছিল না। কাকে বিয়ে করতে চাই সেটা তো জানতে চাসনি তুই? মেয়েটা তো তুই নিজেও হতে পারিস, তাই না? তৃষার কথা শুনে অ্যারিনা এবার তৃষার দিকে তাকায়। তারপর অ্যারিনা তৃষাকে জিজ্ঞেস করলো, আপা, তুই কি বলতে চাইছিস? একটু ভালো করে বুঝিয়ে বল।
আমার কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। কালকে রাতে যদি ওখানে দাঁড়াতি তাহলে সব কিছুই স্পষ্ট হতো তোর কাছে, কিন্তু তুই তো সেখানে দাঁড়ানোর সময়টুকু পাসনি, তাই না? তোর গায়ের মধ্যে নাকি সেই শক্তিটুকুও ছিল না ওইখানে দাঁড়ানোর মতো। শোন, রাতে ওইখানে কি হয়েছিল? তারপর দিশা একে একে সব কিছু বলেছে। রাতে ওইখানে তার চাচা এবং বাবা যা যা বলেছে সব কিছু শোনার পর অ্যারিনা চোখের পানি মুছে বলে উঠল, উনি আমার জন্য 8 বছর নিজের ফ্যামিলি থেকে, বাড়ি থেকে, নিজের দেশ থেকে দূরে ছিলেন আপা। এতগুলো বছর উনি কি করে থাকলেন? আমি তো 2টা দিনে শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে। তাহলে উনি কি করে ছিলেন এতগুলো বছর? হয়েছে হয়েছে, এখন এই কান্না বন্ধ করে ওই যে নিচে দেখ, আমার ভাই ব্যায়াম করতেছে। যা আমার ভাইয়ের কাছে গিয়ে দেখ কোনো কিছু লাগে নাকি। অ্যারিনা আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায় এক দৌড়ে নিচে। উপর থেকে নিচে তো চলে আসে, কিন্তু বাগানে ঢোকার আগে তার কেমন ভয় ভয় লাগছে, বুকের মধ্যে কি যেন ঢোলের মতো পেটাচ্ছে। তারপর সেখান থেকে আস্তে আস্তে পা টিপে টিপে বাগানের ভেতর রিহাদের কাছে গিয়ে দাঁড়ায়। রিহাদ অ্যারিনার উপস্থিতির টের পেয়ে সে সেখান থেকে নর্মাল হয়ে দাঁড়ায়। তারপর অ্যারিনাকে জিজ্ঞেস করলো, এখানে কি আর কেন এসেছিস এখানে? অ্যারিনা কোনো কিছু না বলে সোজা দাঁড়িয়ে থাকে ওখানে। অ্যারিনাকে কোনো কিছু বলতে না দেখে রিহাদ আবারও বলে উঠল, তোকে কিছু জিজ্ঞেস করেছি, চুপ করে থাকার জন্য তোকে কিছু বলিনি। তোকে জিজ্ঞেস করেছি এখানে এসেছিস কেন। আপনি এইভাবে ওই ছেলেটাকে মারতে গিয়েছিলেন কেন? ওটা তো নর্মালভাবে হ্যান্ডেল করা যেত, শুধু শুধু এত ঝামেলা করলেন। এখন যদি পুলিশ আসে বাড়িতে তখন কি হবে? তুই আমার সামনে আর একটা কথাও বলবি না, চলে যা এখান থেকে। এখন আপাতত তোর মুখ দেখতে চাচ্ছি না, এখান থেকে বেরিয়ে যা। আমার মুখ না দেখে কার মুখ দেখবেন? সারা জীবন আমার মুখই দেখতে হবে। কফি খাবেন? বানিয়ে নিয়ে আসি। তোর সাহস বেড়ে গিয়েছে অনেক। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর একটু ভয় লাগছে না? তুই ভুলে গিয়েছিস তোকে কি মার মেরেছিলাম ছোট সময়? বেশি সময় তো হয়নি, মাত্র 8 বছর হয়েছে। 8 বছর আগের মার খাওয়া ভুলে গিয়েছিস? ভয় পাবো কেন? আপনাকে ভয় পাওয়ার কি আছে? আপনি বাঘ না মহিষ? আপনাকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন বলুন, কফি খাবেন? নিয়ে আসবো? আচ্ছা, আপনাকে কিছু বলতে হবে না, আমি নিয়ে আসতেছি, তারপর খেয়ে নিন। এটা বলে অ্যারিনা সেখান থেকে যেতে নেয়। যাওয়ার আগেই রিহাদ ওর হাত ধরে আটকে দেয়। তারপর বলল, কোথাও যেতে হবে না, এদিকে আয়। তারপর সেখানে অ্যারিনাকে একটা চেয়ারের মধ্যে বসায়। অ্যারিনাকে চেয়ারের মধ্যে বসিয়ে রিহাদ দুটো হাঁটু মাটিতে দিয়ে বসে। রিহাদকে এভাবে বসতে দেখে অ্যারিনা বলল, আপনি এভাবে নিচে বসেছেন কেন? আপনি চেয়ারে বসুন, আমিও এখানে বসছি। এটা বলে যখনই অ্যারিনা সেখান থেকে উঠতে যাবে ঠিক তখনই আবার রিহাদ ওকে সেখানে বসিয়ে দেয়। তোকে এখান থেকে উঠতে বলেছি, কেন উঠতেছিস তুই? আমার কথা কি তোর কানের দিয়ে যায় না? এত অবাধ্য হচ্ছিস কেন? আমার কথার বাইরে যাচ্ছিস কেন? মাঝে মধ্যে মনটা চায় তোকে মাথার উপরে তুলে একটা আছাড় মারি। এবার রিহাদের কথা শুনে অ্যারিনা অনেকটা ভয় পায়। তারপর রিহাদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল অ্যারিনা, এখন থেকে যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই চলবো, শুধু বকা দেবেন না। আপনি বকা দিলে আমার কেন জানি কষ্ট হয়। কার কাছে শুনেছিস এইসব কথা? ছোট চাচা বলেছে নাকি তোর বাবা? কি শুনেছি আর কিভাবে বলবে বাবা? কই, আমাকে তো ওনারা কোনো কিছু বলেনি। আমি জিজ্ঞেস করেছি কার কাছ থেকে শুনেছিস, কে বলেছে এইসব কথা? আমার বাবা তো এইসব কথা কখনো বলবে না। তাহলে একমাত্র ছোট চাচা আর বড় চাচা থাকে, ওদের মধ্যে কার কাছ থেকে শুনেছিস? এবার রিহাদের কথা শুনে এতক্ষণে একটু একটু বুঝতে পারে অ্যারিনা রিহাদ কি বলতে চাচ্ছে। তারপর রিহাদের কথার পরিবর্তে বলে উঠল, শুধু আমি না, এখন বাড়ির প্রত্যেকটি সদস্য জানে আপনার কথা। কালকে রাতে আমি রুমে এসেছিলাম, তখন নাকি বাবা সব কিছু বলেছে বড় আম্মুকে। তখন ওইখানে সকলেই শুনেছে। আর ওইখান থেকে শুনে এসে আপু আমাকে বলেছে সকালবেলা একটু আগে, যখন আপনি ওইখানে জিম করতেছিলেন, তখন আপু আমাকে বলেছে সব কিছু। তাহলে তুই সব কিছু জেনে গিয়েছিস, তাই তো? আর সেই জন্য এখন আমার সাথে এমন করতেছিস? আমি আবার কি করলাম? আমি কিছু করেছি আপনাকে? শুধু শুধু আমাকে দোষ দিবেন না। আর সেজন্য এখন আমার সাথে এমন করতেছিস? শুধু শুধু তোকে দোষ দিতে যাব কেন? তুই তো সব কিছু জেনে বুঝে এখন আমার সাথে এমন করতেছিস। আগে তো এমন করার কথা চিন্তাও করতি না, কিন্তু এখন এসে আমার সাথে বসে এখানে মজা করতেছিস। তোর একটু ভয় করতেছে না আমাকে?
অ্যারিনা কিছু বলতে যাবে ঠিক তখনই রিহাদের বাবা এখানে এসে উপস্থিত হয়। ওদেরকে এভাবে বসে থাকতে দেখে রিহাদের বাবা শব্দ করে কাশি দেয়, কিন্তু তখনও রিহাদ সেখান থেকে উঠে দাঁড়ায় না, ঠিক আগের মতো সেখানে বসে আছে। কিন্তু অ্যারিনা সেখান থেকে জোর করে উঠে চলে যায়। অ্যারিনা চলে যাওয়ার পর রিহাদের বাবা এসে বসে বলল, তার মানে তুমি কি ঠিক করে নিয়েছো? তুমি 7 বছর আগে যা চেয়েছিলে এখনো তাই চাচ্ছ? আমি চাচ্ছি না, নিয়ে নিচ্ছি নিজেরটা নিজের কাছে। আমি তোমাকে আমার আমানতটা দিয়ে গিয়েছিলাম, কিন্তু আফসোস সেটার মর্যাদা দিতে পারোনি তোমরা। এখন আমাকে আমার আমানত বুঝিয়ে নিতে দাও, আমাকে আমার কাজের মধ্যে বাধা দিও না। তুমি জানো আমি 7 বছর আগে কি বলেছিলাম ওই দিন? আশা করি আমার শেষের কথাটা এখনো তোমাদের মনে আছে। তোমাকে কিছু করতে হবে না, আর 2 বছর পর সবকিছু ঠিক করে দেবো আমি। রিহাদের বাবার কথা শুনে রিহাদ একটু হাসে, তারপর তার বাবাকে তাচ্ছিল্য করে বলতে লাগলো, তুমি এখনো ভাবলে কি করে আমি তোমার উপর ভরসা করে বসে থাকবো? 2 বছর বলেছ না তুমি? আমি 2 সপ্তাহ ওয়েট করতে রাজি নই। তুমি বুঝতেছো না, 7টা বছর আমি আমার দেশ, আমার বাড়ি, নিজের ফ্যামিলি থেকে দূরে ছিলাম, শুধুমাত্র একটু ভালো সময়ের জন্য। আশা করি সেই সময়টা খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তার মানে কি তুমি ঠিক করে নিয়েছো আমার আর কোনো কথা শুনবে না তুমি? আপনি একটু ভুল বললেন। আমি আপনার প্রত্যেকটা কথা শুনবো, শুধু এই কথাটা ছাড়া। আশা করি আপনি আমার কথাটা বুঝবেন, এই বিষয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেদিন অফিসে জয়েন করো সেই সপ্তাহে তোমাদের বিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে কালকে থেকে আমি অফিসে জয়েন করব, সে ব্যবস্থা করো। রিহাদের কথা শুনে রিহাদের বাবা রিহাদের দিকে তাকায়। রিহাদ সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। রুমে যাওয়ার বেশ অনেকটা সময় পর সকালের খাবারের জন্য সবাইকে ডেকে আসে নিচে এসে খাবার খাওয়ার জন্য। সবাই বসে একসাথে খাবার খাওয়ার সময় রিহাদের বাবা বলল, তোদের সাথে কথা হচ্ছে ইম্পর্টেন্ট, খেয়ে নে, তাড়াতাড়ি অফিসে গিয়ে বলবো। কি কথা ভাই, এখানে বলা যাবে না? প্রাইভেট বিষয় নাকি? ইম্পর্টেন্ট দেখেই তো অফিসে গিয়ে বলবো বলেছি, নয়তো এখানেই বলতে পারতাম। এত কথা না বলে তাড়াতাড়ি খেয়ে অফিসে আয়, আমি অফিসে যাচ্ছি, লেট করবি না কিন্তু। এটা বলে রিহাদের বাবা খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে যায়। রিহাদের বাবা চলে যাওয়ার পর সে নিজেও সেখান থেকে উঠে বেসিনে যায় হাত ধুতে। রিহাদের পেছনে গিয়ে টিস্যু নিয়ে দাঁড়ায় আরিনা। এটা দেখে বাড়ির সকলে মুচকি হাসে। আরে দেখছো আপা, আমাদের মেয়ে কিন্তু বিয়ের আগে বড় পাগলা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর করে আমাদের মেয়েটা বরের সেবা যত্ন করতেছে। আমার ভাতিজি তোমার থেকে কত ছোট তোমার কোনো আন্দাজ আছে? সে তোমার মেয়ের সমান হবে। কি করে স্বামীর সেবা করতে হবে সবকিছুই বুঝে, কিন্তু তুমি বুঝলে না শুধুমাত্র। আমরা কিন্তু এখানে আছি, ভুলে যাস না তোরা। তোরা এখন বুড়ো হয়ে যাচ্ছি, তোদের আর এমন দিন নেই। যৌবনকালে কম করেছিস, আমার বোনটাকে কম জ্বালিয়েছিস তুই, এখনো জ্বালাতে চাস তাই না? ওরা আমাদের কষ্টটা বুঝবে না রে ভাই। এখন কথা না বলে চুপচাপ তাড়াতাড়ি খাবার শেষ করে অফিসে যেতে হবে, দেরি হলে আবার ওইখানে গিয়ে বড় ভাইয়ের বাস খেতে হবে। আর ওইদিকে রিহাদের হাত ধোয়া শেষ হওয়ার পর অ্যারিনা টিস্যু দিয়ে বলল, নিন আপনার হাত মুছে নিন ভালো করে, আজকে কি কোথাও যাবেন? রিহাদ কোনো কিছু না বলে হাত মুছতে মুছতে একটু সামনে এগোয়। তার পেছন পেছন অ্যারিনা হাঁটতে থাকে। একসময় রিহাদ বলে উঠল, এত কথা না ঘুরিয়ে সোজাসুজি বলে ফেল, কোথায় ঘুরতে যেতে চাস? আমি ঘুরতে যেতে চাই, সেটা আপনি বুঝলেন কি করে? আমি তো আপনাকে বলিনি, বলতে এসেছিলাম, কিন্তু তার আগে আপনি বুঝে গেলেন কিভাবে? তোর হাতে বড় জোর আর 1 সপ্তাহের মতো সময় আছে, তারপর থেকে তুই আমার কাছে বন্দী হয়ে যাবি। আর কালকে থেকে অফিসে জয়েন করতেছি, হয়তো তোকে আর দিনের বেলা টাইম দিতে পারবো না, সেই জন্য আজকে তোর কলেজ বন্ধ করে আমি নিয়ে যেতাম ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু তার আগেই তোর মতিগতি থেকে বুঝে ফেললাম তুই কোথাও ঘুরতে যেতে চাস। রিহাদের কথা শুনে অ্যারিনা অনেকটা অবাক হয়, কারণ একটা মানুষের মুখ দেখে কি করে তার মনের কথা ভাবনা চিন্তা করা যায় সেটা সে বুঝে উঠতে পারে না। তারপর অ্যারিনা বলে উঠল রিহাদকে, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব ঘুরতে। তৃষা কোথায়? তৃষা কি ভার্সিটি চলে গিয়েছে নাকি? হ্যাঁ আপু, আর রাতুল ওরা ভার্সিটিতে চলে গিয়েছে। আপুকে বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, রাতুলকে বলার আগে রাতুল নাকি স্কুলে চলে গিয়েছে শুনলাম। তৃষাকে বলার পর তৃষা যদি যেতে রাজি হতো, তখন আমি যদি রাজি না হতাম তখন কি করতি?
আমার বিশ্বাস ছিল আপনি রাজি হবেন আমার এক কথায়। আর রাজি না হলেও সমস্যা ছিল না, আপনাকে জোর করে রাজি করিয়ে নিতাম। এখন তো এটা কোনো ব্যাপারই না আপনাকে রাজি করানোর। এত কনফিডেন্স তোর কোথা থেকে আছে? এমনও তো হতে পারতো আমি তোর কথায় রাজি না হতাম, তখন কি করতি? শুধু কনফিডেন্স না, ওভার কনফিডেন্স। আমার বিশ্বাস আমি আপনাকে রাজি করাতে পারবো, কারণ আগের আপনি আর এখনকার আপনার মাঝে অনেক পার্থক্য রয়েছে। এবার রিহাত অনেকটা তীক্ষ্ণ চোখে অ্যারিনার দিকে তাকায়। তারপর অ্যারিনাকে জিজ্ঞেস করলো, তা কেমন পার্থক্য আমাকে একটু বল, আমি শুনি নিজের মধ্যে এমন কি পার্থক্য দেখতে পেয়েছিস তুই যেটা আমি দেখতে পারি না? রিহাদ এটা বলার পরই রিহাদের ছোট চাচা বলে উঠল রিহাদকে, রিফাত, আজকে তুই ফ্রি আছিস? আমাদের সাথে ফ্রি থাকলে অফিসে চল। ভাই নাকি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করবে। যদি ফ্রি থাকিস তাহলে আমাদের সাথে চল। বন্ধুদের সাথে আড্ডা নয়তো একটু পরে দিস। তোর হাতে তো আনলিমিটেড সময় আছে, তাই না? সরি চাচা, আমার যাওয়ার মতো সময় নেই, আমার কাজ আছে। তোমরা তোমাদের ইম্পর্টেন্ট কাজ শেষ করো, আমি আমার ইম্পর্টেন্ট কাজ করি। রিহাদের এই কথা শুনে অ্যারিনা আস্তে আস্তে বলল, অফিসে মনে হয় কোনো জরুরি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হবে, আপনার অফিসে যাওয়া উচিত। বড় আপু উনিও বলে গিয়েছেন তাড়াতাড়ি যেন ওনারা অফিসে চলে যায়, তাহলে সত্যি মনে হয় কোনো ইম্পর্টেন্ট বিষয় আছে। ওনারা 3 ভাই মিলে আমাদের বিয়ের বিষয় নিয়ে আলোচনা করবে। এটাই তোর বড় আব্বুর ইম্পর্টেন্ট বিষয়। তোর বড় আব্বুর ভিতরে আগুন জ্বলতেছে এখন। সকালবেলা যে মশলা দিয়েছে, এই মশলাতে মনে কর 1 সপ্তাহের ভিতরে আমাদের বিয়ে হবে আশা করি। যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে আমি আবারও অন্য কিছু ট্রাই করব। অ্যারিনা কিছু বলতে যাবে তার আগেই অ্যারিনার বাবা বলে উঠলেন, রিহাদ, তুই যদি আমাদের সাথে অফিসে যেতি তাহলে ভালো হতো। বড় ভাই বলল ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে। তুই যেহেতু পরিবারের বড় ছেলে তাহলে আমাদের সাথে চল। তোর এমন কি ইম্পর্টেন্ট কাজ, এটার জন্য তুই অফিস যেতে পারবি না আমাদের সাথে? সরি চাচা, আমি আজকে যেতে পারবো না, কালকে থেকে অফিসে জয়েন করব তোমাদের। আর আজকে গিয়ে দেখো, আশা করি তোমার ভাইয়া তোমাদেরকে একটা খুশির খবর দেবে। সেই খুশির খবরটা না হয় আমি বাড়িতে এসে শুনলাম। আর আমার ইম্পর্টেন্ট কাজটা হলো একজনকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। রিহাদের সব কথাগুলো সবাই শুনলো। যখন রিহাদ শেষের কথাটা বলল, একজনকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা, তখন সকলের দৃষ্টি যায় অ্যারিনার দিকে। অ্যারিনা সেটা বুঝতে পেরে সোজা দৌড়ে তার রুমে চলে যায় উপরে। তার মানে তুই জানিস ভাইয়া আমাদেরকে কোন বিষয় নিয়ে কথা বলবে, তাই তো? কি বিষয়ে কথা বলতে চায় রে ভাইয়া? আমাদেরকে একটু বলতো এখন। হয়তো জানি, আবার নাও জানতে পারি। তোমার ভাইয়া কোন বিষয় নিয়ে কথা বলে সেটা কি আর আমার জানার কথা? ওনার মনের কথা তো আর আমি পড়তে পারি না, তাই না? তোমরা যেহেতু ভাই হয়ে কোনো কিছু বুঝতে পারো না, আর আমি সেই জায়গায় কি বুঝবো? অ্যারিনার বাবা অনেকটা আন্দাজ করতে পারে রিহাদ এবং রিহাদের বাবার মাঝখানে কোনো কিছু হয়েছিল। তারপরে উনি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ছোট, চল অফিসে গিয়ে দেখি কি হয়েছে, কোন বিষয়ে ভাই কথা বলতে চায়। সেখানে গিয়ে তারপর একেবারে ভাইয়ের মুখ থেকেই শুনতে পারবো। বড় ভাইয়ের কথা শুনে ওখানে না দাঁড়িয়ে বড় ভাইয়ের সাথে চলতে লাগলো বাহিরের দিকে। রিহাদ নিজেও সেখানে আর না দাঁড়িয়ে সোজা উপরে চলে যায়। ওরা সবাই যার যার জায়গাতে যাওয়ার পর রিহাদের মা এবং 2 চাচি 3 জন ওদের মুখের দিকে চাওয়াচাবি করে। আপা, তুমি কি কোনো বিষয়ে আন্দাজ করতে পারছো ওরা কি বিষয় নিয়ে আলোচনা করতে পারে? হয়তো বলতে পারি না, তবে আমার মনে হয় তোর ভাইয়া ওদের বিষয়টা নিয়ে ভাবতে পারে বা আলোচনা করতে পারে, অবশ্যই 3 ভাইয়ের মাঝে। নয়তো অন্য কোনো বিষয় হলে রিহাদ এইভাবে বলতো না, অবশ্যই যেত সেইখানে। আমিও বড় আব্বার সাথে একমত, মনে হয় এই বিষয়টাই হবে, নয়তো আমাদের বাড়িতেও বলতে পারতো, কিন্তু আমাদের বাড়িতে বলেনি। আর রিহাদ যেহেতু এই বিষয়ে অনেকটা অবগত, তাই আমার মনে হচ্ছে ওদের এই বিষয়টা। আর সকালবেলা রিহাদ এবং বড় ভাইকে বাগানে দেখেছিলাম, আমার মনে হয় সকালবেলা ওইখানে ওদের মধ্যে কোনো কথা হয়েছিল। তারপর তারা 2 ভাই আর কোনো কথা না বলে সোজা চলে যায় অফিসে। অফিসে গিয়ে প্রথমে তারা তাদের বড় ভাইয়ের কেবিনে যায়। ওখানে যাওয়ার পর তাদের বড় ভাই বলে, লেট হলো কেন তোদের আসতে? তোদেরকে বলে এতক্ষণ হয়েছে আমি এখানে চলে এসেছি, কিন্তু তোদের আসতে তো দেরি হলো কেন? এখন বস, এখানে কথা আছে ইম্পর্ট্যান্ট। আসলে ভাইয়া ওইখানে ভাবির সাথে একটু কথা বলতেছিলাম,
সেই জন্য আসতে দেরি হয়ে গিয়েছে, সরি। আচ্ছা, এখন তোমার কি ইম্পর্টেন্ট কথাটা সেটা শুনি। 8 বছর আগে তো তোদেরকে সামনে নিয়ে সবকিছু হয়েছিল এইখানে। এখন সে আবারও ফেরত এসেছে। সে চাইছে সবকিছু আগের মতো করে নিতে নিজের কাছে। এরিনাকে তার করতে চাইছে। এখন তোমরা কি বলো? তোমরা যেটা চাও সেটাই হবে। আমি এতদিন সব বিষয়ের ডিসিশন নিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে তোর মায়ের বিষয় আমি ডিসিশন নিব, ঠিক আছে, কিন্তু আগে তোকে নিতে হবে। ভাইজান, আমি আর কি বলবো, এখানে আপনি এতদিন ডিসিশন নিয়ে এসেছেন সব কিছুর। আমরা কখনো না করিনি কোনো বিষয়। আপনি যেটা করেছেন সেই সবে আমাদের মত ছিল, কারণ আপনি কখনো কোনো ভুল রাস্তায় যাননি। আশা করছি ভবিষ্যতেও কোনো ভুল ডিসিশন নেবেন না। আপনি যেটাই সবার ভালো হয় সেই ডিসিশন নেবেন, এতটুকু বিশ্বাস আপনার উপর আমাদের রয়েছে, তাই না ছোট? হ্যাঁ ভাই, আমরা চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি। আপনি যে ডিসিশন নেবেন আমরা চোখ বন্ধ করে সেই রাস্তায় পা বাড়াবো। আমরা চাই আপনি আমাদের অভিভাবক, আপনি সব ডিসিশন নিন, আমরা শুধু পথ দেখানোর রাস্তায় হেঁটে যাব। তোদের মতো ভাই পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আল্লাহ আমাকে সেই ভাগ্য দিয়েছে, তোদের মতো ভাই পেয়েছি। দোয়া করি পৃথিবীতে যেন সকলের এমন ভাই থাকে, কিন্তু সবশেষে ওরা তোর মেয়ে, তোর ভাতিজি। ওর জন্য ভালো একটা ছেলে দেখা এবং ভালো ছেলের হাতে ওকে তুলে দেওয়া, সেটা তোদের দায়িত্বের মধ্যে পড়ে। এখন তোদের কাছে রিহাদকে কেমন মনে হয়? রিহাদকে এরিনার যোগ্য মনে হয় তোদের? এখন এই ডিসিশনটা তোদের নিতে হবে। ভাইজান, আমরা আর কি বলবো, আমরা প্রথম থেকে এই বিষয়টাতে রাজি ছিলাম, শুধু তোমার মতামতের অপেক্ষা করতেছিলাম। তুমি কি বলো সেটা জানার জন্য অপেক্ষায় ছিলাম। আমাদের দিক থেকে সম্পূর্ণ হ্যাঁ। রিহাদের মতো ভালো ছেলে কোনো মেয়ের বাবা হাতছাড়া করবে না। রিহাদকে আমার মেয়ের জামাই হিসেবে 100% পছন্দ হয়েছে। তুই কি বলিস ছোট? আমরা এখানে কথা বলতে চাই না, এখানে আর আমরা কথা বলার মতো কোনো বিষয় খুঁজে পাচ্ছি না আমি। আর তোমরা যে সিদ্ধান্ত নাও না, আচ্ছা, আর তোমরা যে সিদ্ধান্ত নাও না কেন, আমি সবসময় রিহাদের পক্ষে এবং এরিনার পক্ষে আছি। আগে রিহাদ শুধু একা এরিনাকে ভালোবাসতো, এখন আমি বুঝতে পারতেছি এরিনা নিজেও রিহাদকে ভালোবাসে। হ্যাঁ, সেটাই। এখন কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমাদের ফ্যামিলি থেকে চাইছি বিয়েটা দিয়ে দিতে ওদের। আজকে খুব সকালবেলা দুইটাকে দেখেছি বাগান বাড়িতে। সে যেন চিন্তা হচ্ছে কখন না জানে কি করে বসে দুইটা। কোনো কিছু ঘটিয়ে ফেলার আগে এই সপ্তাহের ভেতরে ওদের দুটো বিয়ে দিয়ে দিতে হবে। আজকে আর অফিস করতে হবে না, বাড়িতে গিয়ে কাজের ব্যবস্থা কর। আর কালকে থেকে রিহাদ অফিসে জয়েন করবে। তারা দুই ভাই আর কোনো কথা না বলে সোজা বাড়িতে গিয়ে সব কিছু ব্যবস্থা করতে থাকে, এমনকি কাজীকেও ডেকে নিয়ে আসে। তখন রিহাদ এবং অ্যারিনা বাইরে ঘুরছিল। ওদিকে রিহাদ আর অ্যারিনা, অনেক তো ঘোরাঘুরি হয়েছে, এখন চল বাড়িতে যাওয়া যাক। প্রত্যেক সপ্তাহে তোকে নিয়ে ঘুরতে আসবো, যদি প্রত্যেক সপ্তাহে না পারি তাহলে মাসে একবার হলো তোকে নিয়ে ঘুরতে আসবো। এখন চল, রাত হতে চললো, নয়তো তারপর আব্বু আবার আমার সাথে চেঁচামেচি করবে। আচ্ছা, আপনি সব সময় বড় আব্বুর সাথে এমন করেন কেন? আপনি কি বড় আব্বুর সাথে ভালো করে কথা বলতে পারেন না? আমার মাঝে মাঝে মনে হয় জন্মের পর আপনার মুখে মধু দেওয়া হয়নি, সেই জন্য আপনি এমন তেতো। রিহাদ কোনো কিছু না বলে অ্যারিনার অনেকটা কাছে আসে। তারপর অ্যারিনার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এতগুলো বছর তোর থেকে আমাকে দূরে রাখার একমাত্র ব্যক্তি উনি। উনি যদি সেদিন আমাকে দূরে না পাঠাতো তাহলে আর কেউ আমাকে দূরে সরিয়ে রাখতে পারতো না তোর থেকে। তোর বাবা, ছোট চাচা, ওনারা রাজি ছিল, কিন্তু আমার বাবা মাঝখানে ভিলেনের মতো প্লে করেছে। এখন তুই বল, ওনার সাথে আমার কেমন বিহেভিয়ার করা উচিত? অ্যারিনা কোনো কিছু না বলে সোজা গিয়ে বাইকের কাছে দাঁড়ায়। অ্যারিনার পিছু পিছু রিহাদ, সেও গিয়ে বাইকের মধ্যে উঠে বসে। ঠিক তখনই অ্যারিনা পেছন থেকে বলে উঠল, এই কালারটা আমার পছন্দের কালার, আপনার চয়েস আছে বলতে হবে। আমার নারী, তোর নিজের চয়েস আছে। ছোটোর সময় তুই বলেছিলি তোর বাইক অনেক পছন্দের, তুই বাইকে করে ঘুরে বেড়াতে চাস, আর এই পছন্দের কালারটাও তোর নিজের চয়েস। তুই এই কালারটা পছন্দ করে সেই জন্য এই বাইকটা নিয়ে নিলাম এই কালারের মধ্যেই। রিহাদের কথা শুনে অ্যারিনা বাইকের মধ্যে উঠছিল, তখনই আবার নিচে দাঁড়িয়ে যায়। তারপর রিহাদের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি নিজের পছন্দে বাইক কিনেননি, আপনি আমার জন্য, আমার পছন্দের জন্য আপনি এই বাইক কিনে ফ্যামিলির কাছে বকা খেয়েছেন, তাই তো? কিন্তু এমন পাগলামি কেন করতে গেলেন? আমি কি বলেছিলাম আপনাকে বাইক চাই আমার? আমি শুধু বলেছিলাম বাইক আমার পছন্দ, আমার ভালো লাগে। শোন, তোর বাইক ভালো লাগে আমি শুধু এটা বুঝি, তুই মুখ ফুটে কি বলবি বলবি না
সেটা আমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তোকে দেখে আমি যা বুঝতে পারি তাতেই আমার হয়। তোর খুশির জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। পরিবারের বকা তো এটা সামান্য একটু মাত্র। এখন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে বস, না হয়তো আজকে বাড়িতে যাওয়ার পর তোর বড় আব্বু আমার সাথে ছোটখাটো একটা যুদ্ধ ঘোষণা করবে। অ্যারিনা বাইকে উঠতে উঠতে বলল, আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেও তো ওনারা পেরে ওঠে না। আপনার তো গন্ডারের চামড়া, আপনাকে কোনো কিছু বলে হেলানো যায় না। রিহাদ আর কোনো কিছু বলে না। কোনো কিছু না বলে সে বাইক স্টার্ট করে রানিং করে চালাতে থাকে, আর পেছন থেকে অ্যারিনা শক্ত করে রিহাদকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ সময় বাইক চালিয়ে ওরা দুজন চলে আসে বাড়িতে। বাড়ির সামনে বাইক রেখে দুজন দুজনের দিকে তাকায়। দেখতে পায় বাড়িতে অনেক মেহমান রয়েছে, যারা শুধু অনেক কাছের মেহমানগুলো, বিশেষ করে রিহাদের ফুপিরা, নানুর বাড়ির রিহাদের এবং অ্যারিনার। ওনারা কয়েকজন ছিল শুধু। আচ্ছা, ভিতরে এত মানুষ কেন? সবাই আমাদের বাড়িতে না বলে আর বাড়ি এত সাজাচ্ছে কেন? কেউ আসবে নাকি বাড়িতে? এখানে দাঁড়িয়ে না থেকে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর বোঝা যাবে। এখানে দাঁড়িয়ে থাকলে কিছু বুঝতে পারবি না। এটা বলে রিহাদ অ্যারিনার হাত ধরে ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর অ্যারিনাকে দেখে অ্যারিনার ফুপি অ্যারিনাকে ধরে। অ্যারিনার ফুপি অ্যারিনার বাবাকে বলে উঠল, ভাই শোন, তোদের কাছে আমার একটা কথা আছে। এতদিন ধরে শুধু বলবো করে এসেছি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আজকে জানি না তোদের কি এমন খুশির দিন, এখনো আমাদেরকে বলিসনি। বলতেছিস শুধু পরে জানাবি, পরে জানাবি। তোদেরটা পরে জানাস, আগে আমারটা আমি বলতেছি তোদেরকে। তুই কি বলতে চাইছিস বলে ফেল তাড়াতাড়ি। এত হেয়ালি করার কি আছে? আর কি বলতে চাস তুই? তুই কি বলতে চাইছিস বলে ফেল তাড়াতাড়ি। এত হেয়ালি করার কি আছে? আর কি বলতে চাস তুই? এতদিন যা বলতে পারিসনি, কি এমন কথা যেটা এতদিন তোর পেটের মধ্যে ছিল কিন্তু মুখে আসেনি? রিহাদের ফুপু এবার রিহাদের হাত থেকে দূরে সরিয়ে নেয় অ্যারিনাকে। তারপর রিহাদের বাবা এবং বড় চাচার দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া আগে বল আমার কথাটা রাখবে তোমরা, তাহলেই বলবো, আর নয়তো বলবো না। আমি তোমাদের এই মেয়েটাকে আমার নিজের মেয়ে হিসেবে আমার ঈশানের বউ করে নিয়ে যেতে চাই। আমি জানি তোমরা এই বিষয় নিয়ে আগে কখনো ভাবোনি, কিন্তু আমি তোমাদেরকে বলছি আমার কথাটা ফেলতে পারবে না, আমার কথাটা রাখতেই হবে। রিহাদের ফুপির কথা শুনে রিহাদের বাবা এবং দুই চাচা রিহাদের দিকে তাকায়। রিহাদ এখানে কোনো কিছু না বলে সোজা উপরে উঠে যায়। রিহাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে ওরা তিনজন ভাই, আর রান্নাঘর থেকে সবগুলো কথা শুনে রিহাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে ওর মা এবং দুই চাচি। রিহাদ রুমে যাওয়ার সাথে সাথে অনেক জোরে দরজা লাগানোর শব্দ হয়। তখনই আবার রিহাদের ফুপি বলে উঠল, কি হলো ভাই, তোরা কিছু বলতেছিস না কেন? আমি তোদের সাথে কথা বলতেছি, তোরা কি বুঝতে পারছিস না? আমি আর কিছু বলার আগেই রিহাদের রুম থেকে একটার পর একটা কাঁচ ভাঙার শব্দ ভেসে আসছে। এসব কিছু ভাঙার শব্দে সকলে দৌড়ে উপরে ওঠে। রিহাদের বাবা এবং তার দুই চাচা উপরে দৌড়ে ওঠে। রিহাদের রুমের দরজা খুলে ভেতরে যায়। তারপর দেখতে পাই রিহাদের রুম পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। কাছের যত জিনিস ছিল সবগুলো ভেঙে ফেলেছে ও। সবগুলো জিনিস যখন একে একে ভেঙে মাটিতে পড়েছিল, তখন রিহাদের ছোট চাচার চোখ যায় রিহাদের হাতের দিকে। রিহাদের হাতের দিকে তাকিয়ে রিহাদের ছোট চাচা বলে উঠল, কি রে রিহাদ, তুই হাতে কি করেছিস? এই অবস্থা কি হলো কি করে? এটা বলে দৌড়ে উনি রিহাদের হাত ধরে ফেলে। তারপর একে একে সকলের দৃষ্টি যায় রিহাদের হাতের দিকে। এটা দেখে রিহাদের মা এই কাঁচের উপর দিয়ে দৌড়ে রিহাদের কাছে গিয়ে বলল, এটা কি করেছিস তুই বাবা? হাতের এই অবস্থা করেছিস কেন তুই? এই তুমি এখানে দাঁড়িয়ে দেখতেছো কি? ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। রিহাদের বড় চাচা চলে যায় ডাক্তার ডাকতে, কিন্তু তখনই রিহাদ রিহাদের বাবাকে বলে ওঠে, আমার হাত থেকে রক্ত পড়তেছে, নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে সেই রক্তটা। আমার হাত থেকে ততক্ষণ পর্যন্ত রক্ত পড়বে যতক্ষণ পর্যন্ত না ওকে আমি পুরোপুরিভাবে নিজের দখলে নিয়ে আসব। এখন যদি এটা রক্ত পড়তে পড়তে বন্ধ হয়ে যায়, তারপর আবার আমি সেই জায়গাটা ক্ষত বিক্ষত করে আবারও রক্ত চড়াবো। তুই কি বলতেছিস সব পাগলের মতো? বাড়িতে এত মেহমান কিসের জন্য তুই জানিস? তখনই রিহাদের নানি আসে সেখানে। উনি এসে বলল, কি রে নাতি, তুই এইভাবে হাতটা কেন কাটতে গেলি? তোর এত জেদ কোথায় থাকে আমি শুনি বলতো? নানু, ওদের সবাইকে বলো আগে আমি এখনই বিয়ে করবো এই মুহূর্তে।
আমার বিয়ে করার পর সবাই আমার হাতের চিকিৎসা করতে পারবে, তার আগে কেউ আমার হাতের চিকিৎসা করতে পারবে না। রিহাদের কথা শুনে রিহাদের বাবা রিহাদের ছোট চাচাকে বলল, এখানে আর দাঁড়িয়ে না থেকে নিচে কাজী বসে আছে, কাজীকে ডেকে নিয়ে আসে এখানে। রিহাদের চাচা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নিচে কাজীকে ডেকে আনতে। তখনই রিহাদের বড় চাচা সেখানে চলে আসে। রিহাদের বড় চাচাকে দেখে রিহাদের বাবা বলে উঠল, এত পাগল হয়ে যাচ্ছে, এটাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, কাজীকে উপরে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, এইটা তো আমাদের বাড়ি, তাই না? যেখানে ইচ্ছে বিয়ে পড়াক। তারপর কাজী উপরে এসে যখন অর্ধেক বিয়ে পড়ানো শেষ হয়ে যায় তখন কাবিন লিখার সময় রিহাদ বলে উঠল, আপনি কাবিন লিখুন, ও কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। যদিও আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তা করে, তাহলে যেন আমাকে মেরে কবর দিয়ে তারপর যায়। আর বেঁচে থাকতে কখনো আমাদের ডিভোর্স হবে না। আর যদিও ও চায়, ডিভোর্সের পরও ওর আমার সাথে থাকতে হবে। রিহাদের কথা শুনে সেখানের সকলেই অবাক হয়েছে। রিহাদের বাবা কোনো কিছু বলেনি। কাজী রিহাদের বাবার দিকে তাকায়। তারপর রিহাদের বাবা ইশারা করে বলল, রিহাদ যা বলেছে সেগুলোই যেন লেখে। কাজী নিজের মতো করে বিয়ে করিয়ে দিয়ে চলে যায়। তখনই রিহাদের ফুপু রেগে বলে উঠল, এরিনাকে ছেলের বউ করতে চেয়েছিলাম আমার, আর বিয়ে করে নিলি তুই। বড় ভাইয়ের সাথে এমনটা করতে তোর বিবেক বাধা দিল না? রিহাদের ফুপির কথাগুলো শুনে রিহাদ তার ফুপির দিকে তাকিয়ে বলল, ও তাই নাকি ফুপি? তোমার বিবেকে বাড়লো না? নিজের বাইয়ের দুটো মেয়ে থেকে তার ছোট মেয়েটা নিজের ঘরের বউ করে নিতে চেয়ে বাইয়ের অর্ধেক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চিন্তা ছিল তোমার? শোনো, আমি তো বাইরে ছিলাম, কিন্তু দেশের সব খবর, আত্মীয় স্বজনরা কে আমাদের ফ্যামিলির সাথে কি করতেছে সব কিছু আমার কাছে খবর ছিল। আর একটা কথা, তোমার ছেলেকে বলো 1 মাস একটা মেয়ের কাছে স্থায়ীভাবে থাকতে, তখন আমি বুঝবো সে সত্যিকারের পুরুষ। আর আমার 10 বছরের ভালোবাসার কথা তো বাদই দিলাম, এখন তুমি আসতে পারো। রিহাদের কথা শুনে রিহাদের বাবা বলে উঠল, রিহাদ, তুই এসব কি বলছিস? উনি তোর ফুপি, উনি তোর ফুপি হয়, তোর বাবার বোন হয়, তুই সেটা কি ভুলে গিয়েছিস? তোকে তো আমি এই শিক্ষা দেইনি গুরুজনদের সাথে এভাবে কথা বলার। রিহাদের বাবাকে এভাবে রেগে যেতে দেখে রিহাদের 2 চাচা রিহাদের বাবাকে থামানোর চেষ্টা করল। বাবা, আমি হয়তো এখন রেগে আছি, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি সে কথাগুলো সত্যি, একটা কথাও মিথ্যা ছিল না। তুমি কি ভেবেছিলে আমি বাইরে থেকে চলে গিয়েছি, দেশ থেকে চলে গিয়েছি বললে আমি আর দেশের খোঁজ খবর রাখবো না, তাই তো? চারদিক দিয়ে নিজের চোখ খান খোলা রেখে তারপর এতটুকু এসেছি। আমেরিকাতে নিজের সাম্রাজ্য এমনি এমনি তৈরি করিনি, বুঝেছো? আমার বিজনেস রয়েছে নিজস্ব, সেটা তোমরা জানো আমেরিকাতে। তোমরা জানো না, কিন্তু আমি জানি বাংলাদেশে কে তোমাদের উপর কিভাবে নজর রাখছে, কে তোমাদের ভালো চায় আর কে তোমাদের খারাপ চায়। এই 8 বছরের সব খবরাখবর রেখেছি আমি। হয়তো দেশের বাইরে ছিলাম, কিন্তু এতটাও দূরে ছিলাম না। রিহাদের কথা শুনে রিহাদের ফ্যামিলির সকলে রিহাদের দিকে কেমন করে যেন তাকায়। ওদেরকে কোনো কিছু বলতে না দিয়ে রিহাদ আবারও বলে উঠল, আমার যা বলার ছিল আমি সব বলে দিয়েছি, এখন তোমরা এখান থেকে আসতে পারো। সবাই চলে যাও, একমাত্র এরিনা ছাড়া। রিহাদের কথা শুনে সকলে সেখান থেকে চলে যায়, একমাত্র এরিনা ছাড়া। বিয়ে পড়ানোর সাথে সাথে ডক্টর রিহাদের হাতের চিকিৎসা শুরু করেছিল এবং এক পর্যায়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার চলে গিয়েছিল। বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথে হাতের কাজ করাও শেষ হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর রিহাদ এরিনাকে বলল, তুই আমার 10 বছরের আসক্তি, তোকে এত সহজে কিভাবে নিজের থেকে আলাদা হতে দিই বল? তুই তো একমাত্র শুধুই আমার। ভালোবাসি যে তোকে, নিজের থেকেও 1000 গুণ বেশি ভালোবাসি। তোকে ছাড়া বাঁচবো না রে, সারা জীবন থেকে যাস আমার হয়ে। এরিনা কিছু না বলে রিহাদের পাশে বসে রিহাদকে জড়িয়ে ধরে বলল, এই কিছুদিনে যেভাবে আপনার প্রতি আসক্ত হয়েছি, মৃত্যু ব্যতীত সেই আসক্ত কখনোই ফুরাবে না। আজকের পর থেকে এই কথাটা মুখ দিয়ে কখনো বের করবি না। এই কথা তোর মুখ দিয়ে শুনলে জানে মেরে ফেলবো। আমি নিজেই তোকে, আমার ভালোবাসা তুই। ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এই জীবনে আপনাকে পেয়ে আমি আর কিছুই চাই না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনাকেই ভালোবেসে যাব। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে সব কিছু। ভালোবাসি ম্যাডাম, নিজের থেকেও বেশি ভালোবাসি। আপনি আমার ভালোবাসা নন, আপনি আমার আসক্তি। খুব মারাত্মকভাবে আপনার উপর আসক্ত হয়ে গিয়েছি। এটা বলে রিহাদ এরিনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এরিনাও আস্তে আস্তে রিহাদের বুকে মাথা রেখে শুয়ে পড়ে।
তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের যদি নতুন অতিথি হয়ে থাকেন বা সদস্য হতে আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপতে ভুলবেন না যেন, কারণ আমরা প্রতিদিনই গল্প ছাড়ছি, সেই গল্পের আপডেটগুলো যাতে আপনারা সবার আগেই পেয়ে যান, সেই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।